আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে পরিপাক ও শোষণ এই অধ্যায়ের সলভ ক্লাসে। যারা লাইভে যুক্ত হইতেছো তারা একটু দ্রুত জানায় দাও লাইভের অডিও এবং ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। আমি একটু ক্লাসের লিঙ্কটা আমাদের ব্যাচের গ্রুপে শেয়ার করে দিই এবং ব্যাচের গ্রুপে শেয়ার করার পর তোমরা যারা লাইভে যুক্ত হইতেছো তোমরা একটু দ্রুত জানিয়ে দাও লাইভের অডিও ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা। কেমন? লাইভের অডিও এবং ভিডিও দুইটা ক্লিয়ার আছে কিনা সেটা তোমরা জানায়া দিলেই আমরা 2 থেকে 1 মিনিট এর মধ্যে ক্লাসটা শুরু করব। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি হয়ে গেল শেয়ার করা। তোমরা যারা অলরেডি লাইভে যুক্ত হইছো একটু দ্রুত রেসপন্স করে জানাও লাইভের অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমরা বেশি দেরি করব না, খুব অল্প সময়ের মধ্যেই ক্লাসটা শুরু করব। ওকে, ঠিক আছে, আমাদের শেয়ার করা হয়ে গেছে। আমার শেয়ার করা হয়ে গেছে। আমি আর বেশি দেরি করব না। যেহেতু সলভ ক্লাসের পরে আমাদের একটা জিকে ক্লাস আছে, এই জন্য যত দ্রুত সম্ভব আমরা ক্লাসটা শেষ করব। ওয়ালাইকুম আসসালাম, স্বর্ণা, এশা, আচল, উর্মি। আচ্ছা, তোমরা বলতেছো যে সব কিছু ক্লিয়ার আছে, তাহলে আমি আর ডিলে না করে আমি সরাসরি ক্লাসে চলে যাই। কেমন? আচ্ছা, একটু দাঁড়াও। হুম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। কেমন? ক্লিয়ার? প্রদীপ পান্ডে, আব্দুল মতিন শেখ। তোমার নামটা বললে ভালো, আমি নামটা চিনতে পারি না আর কি। আমি চাই যারা ক্লাসে রেসপন্স করে বা ক্লাসে অ্যাক্টিভ থাকে ওদের নামটা অ্যাটলিস্ট জানতে। কেমন? ওকে, তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্নে রেসপন্স করতে। যদি উত্তর আগে থেকে পারো তাহলে রেসপন্স করবা, না পারলে আমি তো আছি, আমি একদম ব্যাখ্যা সহকারে পড়াই দিব। কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা হচ্ছে প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন কি আছে? আমি কিন্তু প্রত্যেক এক্সাম শুরুতেই বলি কি, ক্লাসটা অবশ্যই করবা, তাই না? কারণ যদি ক্লাসটা ঠিক মতো করতে পারো তাহলে মোটামুটি 80% 85% মার্ক তুমি খুব সহজেই পাইতে পারো, তাই না? যদি ক্লাস না করো, মেন বই পড়ে আসলে অনেক কিছু বুঝতে গেলে বা হচ্ছে পড়াটা ক্যাচ করা খুব টাফ হয়। প্রথম কোশ্চেন, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে প্রি মোলার দাঁতের সংখ্যা কত? তোমরা এই প্রশ্নগুলোতে একটু ভুল করো। কিরকম ভুল? তোমরা নিচের চোয়ালে বলছে, এই ওয়ার্ডটা খেয়াল করো না। আচ্ছা, আমি একটু কলমের ইয়াটা কমাই নিই। না, ঠিকই তো আছে। ঠিকই আছে, ঠিক আছে। নিচের চোয়ালে বলছে, এটা খেয়াল করো না। তোমরা কি ভাবো? তোমরা ভাবো হয়তো বলছে মোট দাঁতের সংখ্যা, তাই না? এরকম ভুল করো। এরপর দন্ত সংকেত আমরা কি জানি? পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত হচ্ছে 2123, তাই তো? এবং মোট দাঁত সংখ্যা বলো তো, মোট দাঁত সংখ্যা কি হবে? মোট দাঁত সংখ্যা যদি আমি বলি কর্তন, ছেদন মানে ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এখানে কি বলছে? প্রিমোলার না, কত আছে? দুইটা। এই দুইটা হচ্ছে একটা চোয়ালের অর্ধেক অংশে, তাই না? যদি মোট দাঁত বলে তাহলে এখানে যে কোনো সংখ্যাকে আমরা 4 দিয়ে গুণ করব। 4 ইন্টু দন্ত সংকেতের সংখ্যা, তাই না? আর যদি একটা মাত্র চোয়াল বলে সেক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করব। এখানে কি বলছে? নিচের চোয়ালে না? তো নিচের চোয়ালে প্রি মোলার দাঁত কয়টা হবে? দেখো, একটা চোয়ালের অর্ধেক কত আছে? দুইটা। তাহলে একটা চোয়ালে 2 দিয়ে গুণ হবে। কত হবে? 2 দুগুণে 4। বুঝতে পারছি? যদি বলতো নিচের চোয়ালে বা মুঠ দাঁত সংখ্যা কত, মুঠ হইলে মোট আমাদের কয়টা প্রিমোলার আছে? 8টা, ঠিক আছে। যদি বলতো একজন পূর্ণবয়স্ক মানুষের মোট প্রিমোলার দাঁতের সংখ্যা কত, সেক্ষেত্রে হয়তো 8।
ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি দাঁতের সংখ্যা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের পূর্ণবয়স্ক মানুষ যন্ত্রসংকেত আইসিপিএম 2123। যদি বাচ্চা হইতো, মানে 6 বছরের কম, সেক্ষেত্রে হয়তো কি 2102, তাই না? বলো, বুঝতে পারছো? এই দাঁত নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই, যারা ক্লাসগুলো করছো বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন বলি, আহ, একজন 5 বছর বয়সের বাচ্চার প্রিমোলার দাঁত নিম্ন চোয়ালে কয়টা আছে? একজন 5 বছরের বয়সের বাচ্চার নিম্ন চোয়ালে প্রিমোলার দাঁত কয়টা? বলো। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এরপর দেখো, কোন কোষের ক্ষরণে বৃহদন্ত্রের অভ্যন্তরের ভাগকে পিচ্ছিল রাখে? এখন পিচ্ছিল রাখে কি বলো তো? পিচ্ছিল রাখে মিউকাস, তাই না? বলো, পিচ্ছিল কে রাখে? মিউকাস। এবং এই মিউকাস ক্ষরণ কোন কোষ করে? আমরা জানি মিউকাস ক্ষরণ করে মেনলি দুইটা কোষ। একটা হচ্ছে মিউকাস কোষ, আরেকটা কোথায়? বৃহদন্ত্রের গবলেট কোষ, তাই না? ক্লাসে দুইটাই বলা হয়েছে, মিউকাস কোষ এবং গবলেট কোষ। কিন্তু বৃহদন্ত্রে সবচেয়ে বেশি কোথায় কোনটা? গবলেট কোষ, তাই না? উত্তর কোনটা হবে? গবলেট কোষ। তাহলে গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়, যে মিউকাসটা আমাদের বৃহদন্ত্রের অভ্যন্তর ভাগকে পিচ্ছিল রাখে। কেমন? ওকে। এরপর দেখো, সিক্রেটিন হরমোন নিঃসরণ হয় কোথা থেকে? এটা আমরা খুব ভালো করে জানি, তাই না? আমরা কি পড়ছিলাম? যে পাকস্থলীর যে আন্তরিক পর্যায় আছে, মনে আছে? হরমোন ক্ষরণের আন্তরিক পর্যায়, আন্তরিক পর্যায়ে বা এই আন্তরিক পর্যায় কখন শুরু হবে? আন্তরিক পর্যায় কখন শুরু হবে? যখন খাদ্যদ্রব্য পাকস্থলীকে পার করে ডিউডেনামে প্রবেশ করবে, তাই তো? ডিউডেনামে প্রবেশ করার পর সেখান থেকে মেনলি আমরা পড়ছিলাম দুইটা হরমোন খরিত হবে, বা দুইটাই পড়ছিলাম। একটা হচ্ছে সিক্রেটিন, তাই না? একটা হচ্ছে সিক্রেটিন, আরেকটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কি হবে? কোলেসিস্টোকাইনিন। আচ্ছা, তাহলে এই সিক্রেটিন এটা কি বলছিলাম, মনে আছে? এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, এবং তার কাজ কি? এটা হচ্ছে অগ্ন্যাশয় রসের ক্ষরণকে উদ্দীপ্ত করে এবং গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে ইনহিবিট করে বা কমায় দিবে। তাহলে সিক্রেটিন এটা কি? এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, প্রথম আবিষ্কৃত হরমোন। আচ্ছা, এটা কি করবে? এটা হচ্ছে অগ্ন্যাশয় রসের ক্ষরণ বা অগ্ন্যাশয়কে, আচ্ছা স্পেলিং বিলিং ভুল আছে, অগ্ন্যাশয়কে উদ্দীপ্ত করবে, তবে পাকস্থলী বা পাচক রসক্ষরণ তাকে কমায় দিবে। আর কোলেসিস্টোকাইনিন এটা কি করবে? এটা দুইটাই কমাবে, কিন্তু এটা মেন কাজ কি? এটা মেন কাজ হচ্ছে পিত্তথলির সংকুচন ঘটানো। কি করবে? পিত্তথলির সংকুচন ঘটানো। ঠিক আছে? এখন এই কোলেসিস্টোকাইনিন কখন খরিত হয় বললাম? যখন খাদ্য উপাদান ডিউডেনামে পৌঁছাবে। পৌঁছালে কি হবে? কোলেসিস্টোকাইনিন খরিত হবে, আমাদের হচ্ছে পিত্তথলি সংকুচিত হবে এবং পিত্তরস সেখান থেকে বের হবে। এখন তুমি যদি এক নাগাড়ে কয়েকদিন খাওয়া দাওয়া না করো বা খাওয়া দাওয়ায় অনিয়ম করো, তোমার কি হবে? ডিউডেনামে খাবার পৌঁছাবে না, তোমার কোলেসিস্টোকাইন খরিত হবে না, পিত্তথলি সংকুচিত হবে না, এবং আলটিমেটলি কি হবে? আলটিমেটলি পিত্তথলি ফুলে যাবে এবং আমাদের একদম বুকের সেন্টারের দিকে হবে, প্রচুর ব্যথা পাবো তুমি। ঠিক আছে? চিন করে ব্যথা হয় না, শার্প পেন, ক্লাসে বলছিলাম তাই না? এই ব্যথাটা হবে। বুঝতে পারছি? তাহলে বলো তো, সিক্রেটিন হরমোন নিঃসরণ কই থেকে হবে? ডিউডেনাম থেকে। কেমন? দেখছো, একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমরা কতগুলো পড়ে ফেললাম, এবং আশা করি এইগুলো তোমরা ক্লাসে খুব ভালো করে পড়ছো। কেমন? অন্ননালী সংলগ্ন পাকস্থলীর অংশকে কি বলা হয়? বলো তো কি বলা হয়, রেসপন্স করো। আমি সবগুলাই বলবো। এই দেখো, প্রথমে মুখ গহ্বর পিছনে কি ছিল? মুখের পিছনে ছিল মুখ বিবর, তারপর ছিল মুখ গলবিল, এবং তারপর শুরু হয়েছে কোনটা? অন্ননালী বা এসোফেগাস, তাই না? এই যে মনে করো, এটা হচ্ছে অন্ননালী বা এসোফেগাস, এসোফেগাস। তারপর কি হবে? এইভাবে যাবে, এইভাবে যাবে। তা আমার চিত্র আঁকার হাত খুবই খুবই খারাপ, তো সবাই একটু কষ্ট করে মানায় নাও। ধরো এটা হচ্ছে আমাদের, এইখানে একটা স্ফিংটার থাকবে, একটা পেশি বলয়, এইখানে একটা স্ফিংটার বা পেশি বলয় থাকবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অন্য নালী, তাই না? বলো, আমি ক্লাসে সবগুলা ভালো করে দেখাইছিলাম, এটা হচ্ছে অন্য নালী। এই যে অন্য নালী যেই অংশে গিয়ে বা পাকস্থলীর যেই অংশে গিয়ে এটা উন্মুক্ত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কার্ডিয়া। কি বলি? কার্ডিয়া বলি। এবং এইখানে একটা পেশি বলয় থাকে, সেই পেশি বলয়কে আমরা বলতেছি কার্ডিয়াক স্ফিংটার। কি বলি? এইখানে যে পেশি বলয় থাকে যেখানে গিয়ে হচ্ছে অন্ননালী এবং পাকস্থলী মিলিত হবে তাকে আমরা বলি কার্ডিয়া। এবং এই কার্ডিয়াতে একটা পেশি বলয় থাকে, সেই পেশি বলয়কে আমরা কি বলি? কার্ডিয়াক স্ফিংটার বা কার্ডিয়াক পেশি বলয়। কেমন? এই যে উপরের অংশটা একটু গম্বুজ আকৃতির অংশ, তাই না? এটাকে আমরা কি বলি? ফান্ডাস বলি। এটাকে আমরা ফান্ডাস বলি। ফান্ডাসে কি থাকে বলো তো? গ্যাস থাকে। এরপর এটা হচ্ছে আমাদের বড় বাঁক। আমি কালার চেঞ্জ করি একটু। এটা কি? এটা হচ্ছে আমাদের বড় বাঁক, এটা হচ্ছে ছোট বাঁক। এবং এই পার্টের নাম কি? এটা হচ্ছে অ্যান্ট্রাম, তাই না? সবচেয়ে ডিপেন্ডিং পার্ট। এবং এই অ্যান্ট্রামে কি হয়? যেহেতু সবচেয়ে নিচের অংশ হচ্ছে অ্যান্ট্রাম, এখানে কি হবে? খাদ্য সাময়িক জমা থাকবে, ঠিক আছে? খাদ্য সাময়িক জমা থাকে। আর এই অ্যান্ট্রাম এবং ফান্ডাসের যে মধ্যবর্তী অংশটা সবচেয়ে বড় অংশ, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কর্পাস অথবা দেহ। মানে আমাদের পাকস্থলী বডি বা দেহ কি সবচেয়ে বড় অংশ, সেটা হচ্ছে এটা। এটা ফান্ডাস, কার্ডিয়া, কার্ডিয়াক স্ফিংটার, অ্যান্ট্রাম। এরপর যেই অংশে পাকস্থলী এবং তার পরের অংশের নাম কি? ডিউডেনাম। দুইটা মিলিত হবে তাকে আমরা কি বলি? তাকে আমরা পাইলোরাস। নাম কি? পাইলোরাস। যেখানে পাকস্থলী এবং ডিউডেনাম মিলিত হবে। এবং এই পাইলোরাসে আরেকটা পেশি বলয় থাকে বা স্ফিংটার থাকে, তাকে আমরা কি বলি? পাইলোরিক স্ফিংটার, তাই না? কি বলি? পাইলোরিক স্ফিংটার বা পাইলোরিক পেশি বলয়। বুঝতে পারছি? তাহলে অন্ননালী সংলগ্ন পাকস্থলীর অংশকে কি বলা হয়? বলা হয় কার্ডিয়া। বুঝতে পারছি সবাই? বলো, রেসপন্স করো সবাই। সবাই রেসপন্স করবা, ঠিক আছে? কারণ এই সবগুলা পড়া ক্লাসে পড়ে আসছো, এখন শুধু রিভিশন করবা। কারণ আমাদের পড়াগুলো আমরা চাই অ্যাটলিস্ট 3 বার রিভিশন হোক। প্রথমে ক্লাসের পড়া ক্লাসে পড়বা, তারপর তোমরা বাসায় পড়াশোনা করবা, র্যাপিড ফায়ারে পার্টিসিপেট করবা, এবং প্রশ্ন সলভ ক্লাসে চেষ্টা করবা। যে যতগুলো টপিক আছে, ধরো 100টা কোশ্চেন, তোমার টপিক কয়টা ছিল? ধরো 100টা কোশ্চেন আসছে 50টা টপিক থেকে। এই 50টা টপিক একদম এরাবল সলভ কি হবে? তোমার প্রায় 400 থেকে 500 কোশ্চেন সলভ করা হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। আর নিচের কোনটি লালা গ্রন্থি নয়? আমরা জানি আমাদের লালা গ্রন্থি কয়টা আছে? 3 জোড়া, তাই না? কি কি বলতো? এক জোড়া হচ্ছে প্যারোটিড, এক জোড়া হচ্ছে সাবমেন্ডিবুলার, আর এক জোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল। অর্থাৎ প্যারোটিড হচ্ছে 2টা, সাবমেন্ডিবুলার 2টা, সাবলিঙ্গুয়াল 2টা। তাহলে কোনটা লালা গ্রন্থি নয়? এটা হচ্ছে আনসার। এখন সাবলিঙ্গুয়াল তার অবস্থায় কোথায়? সাব মানে নিচে, লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা। তার মানে কি? এটা হচ্ছে জিহ্বার নিচে অবস্থিত, তাই না? রেসপন্স করো তোমরা। জিহ্বার নিচে অবস্থিত। সাব ম্যান্ডিবুলার, সাব মানে নিচে, ম্যান্ডিবুলার মানে কি? ম্যান্ডিবল কই অবস্থিত? ম্যান্ডিবলের নিচে। এই ম্যান্ডিবল মানে কি? আমাদের নিম্ন চোয়াল না? ম্যান্ডিবলের নিচে। এরপর প্যারোটিড কোথায় অবস্থিত? 2 কানের নিচে 2টা, ঠিক আছে? কানের নিচে। এখন তোমরা আমাকে বলবা এই 3টা লালাগ্রন্থির মধ্যে সবচেয়ে বড় কোনটা? তোমরা কমেন্টে বলবা সবচেয়ে বড় কোনটা। এরপর এই 3টার কোনটা কোথায় উন্মুক্ত হবে? প্রথমে প্যারোটিড, এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা উন্মুক্ত হয় দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের, দ্বিতীয় ঊর্ধ্বমূলার। আমরা জানি আমাদের মূলার দাঁত কয়টা? প্রাপ্তবয়স্ক মানুষে মূলার দাঁত হচ্ছে 3টা। এবং দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীত অংশে, এই পাশেরটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত, তার পাশে। আর এটা কি? এই পাশের দ্বিতীয় ঊর্ধ্বমূলা মানে কি? উপরের চোয়ালের পাশে উন্মুক্ত হবে। কেমন? দ্বিতীয় ঊর্ধ্বমূলার পাশের বিপরীতে। এবং বাকি যে 2টা আছে সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার, এই 2টা কোথায় উন্মুক্ত হবে? জিহ্বার নিচে পর্দা আছে, ঠিক আছে? হা করে দেখবা, জিহ্বার পর্দা আছে লম্বা, সেটা কি বল? নাম কি? ফ্রেনুলাম। তো জিহ্বার নিচে যে ফ্রেনুলাম নামক পর্দা আছে, সেই পর্দায় উন্মুক্ত হবে কোনটা? সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপর বলো তো, এই যে লালা গ্রন্থি আছে এখানে 2 প্রকার কোষ থাকে। কোষের নামগুলো বলো তোমরা।
দুই প্রকার কোষ থাকে থলির আকৃতির, তাই না? যে কোষগুলো আমাদের কি করবে, যে কোষগুলা এই লালারস ক্ষরণ করবে। ঠিক আছে, আমি আরেকটু এলাবোরেট করি। আমাদের যে লালারস আছে সেখানে কি থাকে, সেখানে একটা এনজাইম থাকে, দুইটা এনজাইম, আমরা অনেকগুলো আছে। একটা হচ্ছে মল্টেস, লিখে ফেলো, ঠিক আছে, বা হচ্ছে তোমরা কমেন্টে লিখে ফেলো মল্টেস, এবং কি টায়ালিন, টায়ালিন, এবং একটা ব্যাকটেরিয়া ধ্বংসকারী এনজাইম থাকে যাকে আমরা বলি লাইসোজাইম। কি বলি? লাইসোজাইম। কেমন? এবং আরেকটা বাইকার্বনেট বাফার থাকে, বাইকার্বনেট বাফার থাকে, যেটা আমাদের লালারসের পিএইচ নিয়ন্ত্রণ করে। এর কাজ কি? লালারসের পিএইচ কত বলো তো? 6.2 থেকে 7.4। এই লালারসের কি পিএইচটা নিয়ন্ত্রণ করে। লাইসোজাইম এনজাইম কি করে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করবে, ঠিক আছে। এবং মল্টেজ এবং টায়ালিন শর্করাকে আংশিক পরিপাক করবে। এই টায়ালিন, তার অপর নাম কি এবং সেটাকে কে সক্রিয় করে? তোমরা কমেন্টে বলবা, কেমন? এই টায়ালিন, তার অপর নাম কি এবং তাকে কে সক্রিয় করে? আমি আশা করি সলভ ক্লাসটা করলে তোমাদের মোটামুটি রিভিশন হয়ে যায়, তাই না? বলো, সলভ ক্লাস করলে মোটামুটি পুরো চ্যাপ্টারটা একটু রিভিশন হয়ে যায় না? আচ্ছা, ভিলায়ের শোষণ তলের ক্ষেত্রফল কত? একদম মুখস্থ জিনিস, ক্লাসে তাকাই দিছি, বলছিও 10 বর্গমিটার, ঠিক আছে। শোষণ তল বাড়লে কি হবে? আমাদের খাদ্যবস্তুর শোষণটা দ্রুত হবে। এখন এই ভিলাই, এটা কই থাকে বলো তো? এই ভিলাই থাকে আমাদের ক্ষুদ্রান্তে, তাই না? আমাদের ক্ষুদ্রান্ত্রে ভিলাই থাকে। তোমরা আমাকে বলো তো, এই রুগী যে ছিল, একটা রুগী, রুগী হাসপাতাল বাদে, বাসা বাড়ি বাদে আর কোথায় থাকে? রুগীটা কোথায় থাকে এটা কমেন্টে বলবা, কেমন? আচ্ছা, ভিলার পরে কি হবে? প্রত্যেকটা কোষের যেই প্লাজমা মেমব্রেন, সেগুলা যখন ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশে ভাগ হবে, তাকে আমরা বলি মাইক্রোভিলাই। এবং অনেকগুলো মাইক্রোভিলাই মিলে কি তৈরি করে? ব্রাশ বর্ডার, তাই না? তাদের আলটিমেট গোল হচ্ছে শোষণ তলের ক্ষেত্রফল বাড়ানো, যাতে করে খাদ্যবস্তু শোষণটা দ্রুত হবে। ঠিক আছে, সাবাস। রুগী কই থাকে? পাকস্থলিতে। এবং রুগীটা মূল হচ্ছে আমাদের পাকস্থলী, সবচেয়ে যে ভেতরের প্রাচীরটা আছে না, সবচেয়ে ভেতরের প্রাচীর, তার নাম কি? তার নাম হচ্ছে মিউকোসা। কেমন? সবচেয়ে ভেতরের প্রাচীরের নাম কি? মিউকোসা। এই মিউকোসা স্তরের যে অভিক্ষেপ থাকে তাকে আমরা বলি রুগী। আর যদি এরকম অভিক্ষেপ থাকে ক্ষুদ্রান্তে, তাকে আমরা বলি ভিলাই। ঠিক আছে, কিসের নেই অভিক্ষেপ? আঙুলের নেই। বুঝতে পারছি? ওকে। পিত্তরস কোন প্রক্রিয়ায় চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র কণায় রূপান্তর করে? এখন পিত্তরসের কোন অংশটা বলতো চর্বি জাতীয় খাদ্য যখন পিত্তরসের সহায়তায় ক্ষুদ্র কণায় পরিণত হয়, তাকে আমরা কি বলি? ইমালসিফিকেশন। তার বাংলা কি হবে? অবদ্রবণ। তোমরা অনেকেই দেখলাম এই অপদ্রবণ দাগায় আসছো, এটা কিন্তু হবে না। উত্তর কি? অবদ্রবণ, অবদ্রবণ। ঠিক আছে। এবং এই ইমালসিফিকেশনে পিত্তরসের কোন পার্টটা কাজ করে? পিত্ত লবণ, তাই না? পিত্ত লবণ কি কি আছে? সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট। ক্লাসে বলছিলাম সোডিয়াম কি হবে? সোডিয়াম গ্লাইকোকোলেট। কি হবে? গ্লাইকোকোলেট। আর পটাশিয়াম কি হবে? পটাশিয়াম গ্লাইকোলেট। স্পেলিংটা খেয়াল রাখবা, কেমন? গ্লাইকোলেট, এটা গ্লাইকোকোলেট আর এটা হচ্ছে গ্লাইকোলেট। পিত্ত লবণ বললাম, তোমরা আমাকে বলবা দুইটা পিত্ত রঞ্জকের নাম, কমেন্টে বলবা। কি বলবা? পিত্ত রঞ্জক, দুইটা নাম বলবা, বলো। দুইটা পিত্ত রঞ্জকের নাম বলো। আমি হচ্ছে পরের কোশ্চেনে শিফট করব না, আমি এখন বলবা তোমাকে এই চর্বি জাতীয় খাদ্য কণা যখন ক্ষুদ্র কণায় পরিণত হয়, তাকে আমরা বলি ইমালসিফিকেশন। যদি পরিপাক হওয়ার পর চর্বিজাতীয় খাদ্য কণাগুলা মিলিত হয়ে বড় কণায় রূপান্তর হয়, তাকে আমরা কি বলি? যদি বড় কণায় রূপান্তর বা পরিণত হয়, তাকে আমরা কি বলবো বলো তো? বলো, ক্লাসে বলা হয়েছে। আচ্ছা, কমেন্টে বলবা এটা। যখন পরিপাকৃত লিপিড
মিলিত হয়ে অনেকগুলা একটা বড় কণায় কনভার্ট হয়, তাকে আমরা কি বলি? কোন ধরনের খাদ্য পরিপাকের সময় ইমালসিফিকেশন ঘটে? অলরেডি বলা হয়েছে কোনটা? লিপিড জাতীয় খাদ্য পরিপাকে ইমালসিফিকেশন, শোষণে হচ্ছে মাইসিলি ফরমেশন, কাইলোমাইক্রন ফরমেশন, তাই না? এগুলা হবে মাইসিলি। সাবাস, সাবাস, কে বলছে এটা? সানোয়ারা সুমি। আচ্ছা, যে হয়ে থাকো। মাইসিলি ফরমেশনে নীলাঞ্জলা বলছে মাইসিলি ফরমেশন কি হবে? অনেকগুলা হচ্ছে কোলেস্টেরল, ফসফোলিপোপ্রোটিন এবং অন্যান্য ছোটখাটো হচ্ছে আহ, কি বলে লিপিডের অংশগুলা কি হবে মিলিত হয়ে মাইসিলি ফরমেশন করবে, আকারে বড় হবে। পাকস্থলীর প্রধান অংশ কোনটা বলছিলাম, সবচেয়ে বড় অংশ কোনটা? কর্পাস বা দেহ। এটা আমার আর এক্সট্রা করে বলার কিছু নাই এখানে। এক্সট্রা যা বলতে পারি, পাকস্থলীর মেইনলি যে 4 প্রকার কোষ আছে, কোন কোষ কি ক্ষরণ করে? প্রথমে প্যারাইটাল কোষ, তার অপর নাম কি? অক্সিনটিক কোষ। বলতো এই প্যারাইটাল বা অক্সিনটিক কোষ কি কি ক্ষরণ করে? খুবই গুরুত্বপূর্ণ এটা। মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে 2বার সেম প্রশ্ন আসছে, তাই না? এরপর কি আছে? জাইমোজেনিক বা চিফ কোষ, আর্জেন্টাফিন কোষ। আশা করি এগুলা খুব ভালো করে পড়ছো, তাই না? এর মধ্যে জাইমোজেনিক বা চিফ কোষ, এর কাজটাও বেশি গুরুত্বপূর্ণ। জাইমোজেনিক, জাইমোজেনিক বা চিফ কোষ, সেটা কি ক্ষরণ করে? ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। ওকে, কর্পাস বলে ফেলছো, হ্যাঁ। ফজিয়া বলছে এইচসিএল এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, সাবাস। এখন এইচসিএল, তার কাজ ব্রড অ্যাঙ্গেলে 3টা। প্রথমত, এটা হচ্ছে এনজাইমকে সক্রিয় করবে, মানে অ্যাক্টিভেশন। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিন, ঠিক আছে, পেপসিনে কনভার্ট করবে। তারপর এই সেলটা কি করবে? খাদ্যে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, তাই না? ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। এবং আরেকটা হচ্ছে অ্যাসিডিক পরিবেশ বজায় রাখবে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট বজায় রাখবে। এই 3টা কাজ পড়লে আপাতত এনাফ। এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, তার কাজ কি হবে? সেটা হচ্ছে আমাদের ভিটামিন বি 12, ভিটামিন বি 12 শোষণে হেল্প করবে। এখন তোমরা যারা ব্যাচের স্টুডেন্ট আসছো, তোমরা আমাকে বলবা এই ভিটামিন বি 12 শোষণকারী ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল যদি উৎপন্ন না হয়, কখন হবে না? যদি কোনো কারণে এই প্যারাইটাল কোষ ধ্বংস হবে, তখন আমাদের কোন প্রকার অ্যানিমিয়া হতে পারে? কোন প্রকার অ্যানিমিয়া হতে পারে যদি এই ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হয়? তাহলে প্রধান অংশ কোনটা? কর্পাস বা দেহ। আর জাইমোজেনিক বা চিফ কোষ, তার কাজ কি? নিষ্ক্রিয় এনজাইম পেপসিনোজেন ক্ষরণ করা, পেপসিনোজেন। এটা একটা কি? প্রোটিওলাইটিক এনজাইম, যারা প্রোটিনকে পরিপাক করে। এবং পেপসিনোজেনকে সক্রিয় কে করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, উৎপন্ন হবে পেপসিন। সাবাস ফজিয়া, সাবাস, ক্লাস করছো, ভালো। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক মানে কি? অপরিণত নিউক্লিয়াসযুক্ত আরবিসি উৎপন্ন হবে, যেটা হবে নন ফাংশনাল, কাজ করতে পারবে না। যকৃতে কোন হরমোন দ্রুত ধ্বংস হয়? 2টা বলছিলাম, মনে আছে বলো? অ্যালডোস্টেরন, আরেকটা হচ্ছে টেস্টোস্টেরন। অ্যালডোস্টেরন, আরেকটা হচ্ছে টেস্টোস্টেরন। এই 2টা কি হবে? যকৃতে দ্রুত ধ্বংস হবে। আমরা কি জানি? বিভিন্ন হচ্ছে হরমোনের ধ্বংস করা, টক্সিন অপসারণ, বিভিন্ন সঞ্চয়ী ভূমিকা, বিপাকীয় ভূমিকা, সবগুলো কোথায় হবে? যকৃতে। এবং অনেকগুলা হরমোনের মধ্যে এই 2টা হরমোন কি হবে? দ্রুত ধ্বংস হবে, দ্রুত ধ্বংস হবে। কোনটা? অ্যালডোস্টেরন আর কি? টেস্টোস্টেরন। সাবাস, সাবাস। ওকে, এই সানোরা সুমি, তোমার ডাকনাম কি? তুমি কি ব্যাচের কেউ? আচ্ছা, তাহলে আশা করি এটা আর এলাবার কোনো প্রয়োজন নাই, এখান থেকে এটা পড়লে আনাফ। অন্ননালী সংলগ্ন বাক্য, এটা রিপিট হয়েছে না? কোনটা? কার্ডিয়া, রিপিট কোশ্চেন। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু আমিষ গ্রহণ করা প্রয়োজন? আমি সুন্দর করে বলছিলাম প্রত্যেকটা খাদ্য উপাদান কোনটা, কি পরিমাণ গ্রহণ করব, সেটা একটু কষ্ট করে পড়ে ফেলতে, তাই না? বলা হয়েছিল না, বলো কত হবে? 100 থেকে 150 গ্রাম। এবং 415 থেকে 600। এটা কোন প্রকার খাবার? এটা শর্করা জাতীয় খাবার। এখন তোমরা আমাকে বলবা
তাপ শক্তি নিয়ন্ত্রণকে কোন জাতীয় খাবার করে? তাপ শক্তি নিয়ন্ত্রণ, তাপ শক্তি উৎপাদন এটা শর্করাও করে, লিপিডও করে, কিন্তু তাপ শক্তি নিয়ন্ত্রণ এটা কে করে? এটা একটু কমেন্টে বলবা, ঠিক আছে? ওকে, নিচের কোনটি থেকে পিত্ত লবণ তৈরি হয়? এটা ছিল প্র্যাকটিসের কোশ্চেন, তাই না? বলো কোনটা? স্টেরয়েড। পিত্ত লবণ কই থেকে আসে? স্টেরয়েড থেকে। যদিও তোমাদের বইয়ের এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা আমাদের মেডিকেলে পড়ায়, ঠিক আছে? স্টেরয়েড কি হবে? পিত্ত লবণ উৎপন্ন হবে। লবণ কয়টা আছে? চারটা। সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট এবং কি পটাশিয়াম টরোকোলেট। বলো, বৃহদন্ত্রের অংশ নয় কোনটা? আমি বলছিলাম যে এরকম কোশ্চেন মেডিকেলে অনেকবার আসছে। প্রথমে ক্ষুদ্রান্তের তিনটা অংশ কি কি? এটা মনে হয় প্রশ্নে ভুল ছিল না। আচ্ছা আমি বলে ফেলি, বৃহদন্ত্রের তার তিনটা অংশ কি কি ছিল? সিকাম, কোলন এবং মলাশয় বা রেকটাম। রেকটাম বাংলা কি? মলাশয়। এই তিনটা কি বৃহদন্ত্রের অংশ। আর ক্ষুদ্রান্ত তার তিনটা অংশ মেডিকেলে আসছে, কি বলতো? একটা হচ্ছে ডিউডেনাম, একটা হচ্ছে ডিউডেনাম, আরেকটা হচ্ছে জেজুনাম, আরেকটা হচ্ছে ইলিয়াম। কেমন? এখন তোমরা বলো, এই ইলিয়ামটা কারেক্ট নাকি এটা কারেক্ট? কোনটা এখানে কারেক্ট হবে? এই যে বললাম ক্ষুদ্রান্ত তার একটা অংশ হচ্ছে ইলিয়াম, এখানে কোন স্পেলিংটা কারেক্ট কমেন্টে বলবা। এ কাশ্মীরা জাহান উর্মি, কাশ্মীরা জাহান উর্মি, কি লিখছো তুমি এটা? তুমি যা লিখছো সেটা হচ্ছে কি আমাদের হাড্ডি, হিপ বোনের পার্ট, ঠিক আছে? ঠিক, সাবাস, ইলিয়াম কারেক্ট। ওকে, অতিরিক্ত কত ক্যালোরি খাদ্য গ্রহণে 1 গ্রাম চর্বি জমা হয়? মুদ্রা কথা হচ্ছে আমাদের 1 গ্রাম চর্বিকে যদি আমরা খরচ করি, আমরা বলছিলাম না যে প্রায় 9 কিলো ক্যালোরি কি হবে? 9 ক্যালোরি দিছে, আচ্ছা 9 ক্যালোরি কি আমরা এনার্জি পাবো, ঠিক আছে? এটা 9 না, কিলো ক্যালোরি হবে, ঠিক আছে? তাহলে কত হবে উত্তর? 9.3 ক্লাসে বলা হয়েছিল। আর আমরা যদি 1 গ্রাম শর্করা খাই তাহলে কত ক্যালোরি পাবো বলো? কত ক্যালোরি পাবো? 4.1 বা অ্যাপ্রক্সিমেটলি 4 ক্যালোরি। আচ্ছা, লালা রসে আচ্ছা প্রোটিন সেটাও কি শর্করার সমান, ঠিক আছে? লালা রসে কোন উপাদান বাফার রূপে কাজ করে? অলরেডি বলা হয়ে গেছে, তাই না? কোনটা? বাইকার্বনেট, বাইকার্বনেট। তোমরা কি কমেন্টে বলছিলা, তোমরা কি কমেন্টে বলছিলা আমাদের যেই লালা রসের আচ্ছা পিএইচ গেল, একটা এনজাইম টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেস, স্যালাইভারি আলফা অ্যামাইলেস, তাকে সক্রিয় করে কে? স্যালাইভারি আলফা অ্যামাইলেস অথবা টায়ালিন, তাকে কে সক্রিয় করে বলো কমেন্টে। 15 নম্বর প্রশ্নটা, এটা ক্লাসে বলছি আমি, ক্লাসে বলছি, ক্লাস করছিলা নীলাঞ্জনা? ক্লাসে বলছিলাম যে চর্বি থেকে আমরা হচ্ছে 9 এবং কি শর্করা প্রোটিন, ওইখান থেকে 4 ক্যালোরি করে এনার্জি পাই আমরা। তুমি ক্লাস যদি না করে থাকো তাহলে প্রশ্ন করবে যে বইয়ের কোন জায়গায় আছে। আচ্ছা, ক্লাস করলে আমি কি বলছিলাম নোট করে ফেলতে খাতায়, এবং সেইখান থেকে যেগুলা হচ্ছে বইয়ের বাইরে সেগুলা বই লিখে ফেলতে। এই কাজটা কে কে করছো বলো? আমি যে বলি ক্লাসে আমি হচ্ছে অফ টপিকে অনেক কথা বলি যেগুলা বইয়ে হয়তো থাকে না কিন্তু গুরুত্বপূর্ণ অনেক, সেগুলা তোমরা কি পরে বই লিখে রাখো? খাতায় তো নোট ডাউন করো, এটা অবশ্যই ভালো, কিন্তু এক্সামের আগে তুমি কোনটা পড়বা? বই পড়বা, সেটা বই লিখে ফেলবা, কেমন? আচ্ছা, নিচের কোন হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে? আমি দুইটাই পড়তে বলছিলাম, একটা হচ্ছে শর্করা শোষণে কে হেল্প করে, আর একটা হচ্ছে প্রোটিন শোষণে। শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এটা হচ্ছে এক প্রকার কি, এক প্রকার হচ্ছে আমাদের ইয়ে আছে না, এটা এক প্রকার স্টেরয়েড হরমোন, স্টেরয়েড। একটু বলে রাখি, এটা কই থেকে আসে? আমাদের অ্যাডরেনাল গ্রন্থি থেকে। অ্যাডরেনাল কই থাকে আমাদের? আমাদের কিডনির উপরে থাকে না অ্যাড্রেনাল গ্রন্থি, এবং সেইখান থেকে এক প্রকার স্টেরয়েড নাম কি গ্লুকোকর্টিকয়েড এটা আসে। তোমরা আমাকে বলবা এই থাইরক্সিন এটা হচ্ছে কোন জাতীয় খাবার শোষণে হেল্প করে? থাইরক্সিন, তার অপর নাম কি? T4, তাই না?
এটা কই থেকে আসে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থেকে। তোমরা আমাকে বলবা এই থাইরক্সিন হরমোনটা কোন জাতীয় খাদ্য পরিপাকে শোষণে হেল্প করে? আচ্ছা, যকৃতের আবরণী তার নাম কোনটা? খুব সুন্দর করে বলা হয়েছে কোনটা? গ্লিসন্স ক্যাপসুল, তাই না? গ্লিসন্স ক্যাপসুল। আচ্ছা, তোমরা আমাকে বলবা বোমেন্স ক্যাপসুল কোথায় থাকে? এটা বলতে পারলেই হবে। কোথায় থাকে এই বোমেন্স ক্যাপসুলটা? সাবাস, স্নেহ এবং আমিষ। ওকে, আমি এটা একটু এলাবোরেটলি বলি। আমাদের যে কিডনির কার্যকরী একক, তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা নেফ্রন বলি, তাই না? কিডনির গঠনগত এবং কার্যকর কার্যকর একক বা কার্যকৃত একক, এই নেফ্রনকে আমরা ব্রড অ্যাঙ্গেলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেনাল কর্পাসল, আচ্ছা বাংলায় লিখি আমি, না হলে প্যারা খেয়ে যাবা। একটা হচ্ছে রেনাল কর্পাসল, আরেকটা কি বলো? আরেকটা হচ্ছে রেনাল টিউবিউল, তাই না? বলো, রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল তার আবার দুইটা অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, আর এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে? আর রেনাল টিউবিউল তার মেনলি তিনটা অংশ আছে, কি কি? একটা হচ্ছে ডিসিটি, একটা হচ্ছে প্রথমে পিসিটি, মানে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হচ্ছে লুপ অফ হ্যানলি বা হ্যানলির লুপ, আর একটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা অথবা কি ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল। ঠিক আছে? এরপর তো হচ্ছে সংগ্রাহী নালিকা আছে, সেগুলো আমাদের যাওয়া লাগবে না। তো এই নেফ্রনটা দেখতে কি রকম হয়? ধরো এই যে এইরকম, আমি একটা নেফ্রন আঁকলাম। আচ্ছা, ধরে নাও আমি খুব ভালো চিত্র আঁকি, আমি এটা আঁকলাম। ঠিক আছে? আমি তো খুব ভালো চিত্র আঁকি। ঠিক আছে, গেল। এখানে হচ্ছে কৈশিক জালিকা থাকবে কয়টা? প্রায় 50 থেকে 60টা। একটা আর্টারি এখান দিয়ে আসবে, আরেকটা আর্টারি চেঞ্জ করে, ঠিক আছে? একটা আর্টারি এখান দিয়ে ঢুকবে, আরেকটা কি বের হয়ে যাবে, তাই না? যেটা ভেতরে প্রবেশ করে তাকে আমরা কি বলি? এফারেন্ট ধমনী। কি বলি? এফারেন্ট ধমনী। যেটা বের হয়ে যাবে তাকে আমরা কি বলি? ইফারেন্ট ধমনী। কি বলি? ইফারেন্ট ধমনী। মাঝখানে যেটা আছে কৈশিক জালিকা তাকে আমরা কি বলি? গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসে কি হবে তোমার? এইখানেই মূলত আমাদের আলট্রা ফিল্ট্রেশন হবে, তাই না? আলট্রা ফিল্ট্রেশন কোথায় করবে? গ্লোমেরুলাসে। এই গ্লোমেরুলাসের বাইরে দেখছো একটা পেয়ালা আকৃতির প্রসারিত অংশ, এই যে পেয়ালা মতন অনেকটা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বোমেন্স ক্যাপসুল। কি বলবো? বোমেন্স ক্যাপসুল। এই যে মাঝখানে হচ্ছে গ্লোমেরুলাস বা কৈশিক জালিকা নির্মিত গ্লোমেরুলাস, এবং এই যে এই পার্টটা, এই দুইটা মিলে হচ্ছে রেনাল কর্পাসল। তারপরে যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। এই যে উল্টানো ইউ আকৃতির, সরি ইউ আকৃতির, এটা কি? এটা হচ্ছে লুপ অফ হ্যানলি বা হ্যানলির লুপ। পরেরটা হচ্ছে দূরবর্তী পেঁচানালিকা, তাই না? তারপর কি আছে? এটার নাম কি? সংগ্রাহী নালিকা। এবং অনেকগুলো মিলিত হয়ে উৎপন্ন কি হবে? ডাক্ট অফ বেলিনি। কি উৎপন্ন হবে? ডাক্ট অফ বেলিনি। মানে এরকম অনেকগুলো ডিসিটি এর কি আছে? সংগ্রাহী নালিকা। এরকম অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলিত হয়ে যে মোটা একটা ইয়া তৈরি করে নালী, তাকে আমরা কি বলি? ডাক্ট অফ বেলিনি। এই ডাক্ট অফ বেলিনি পরবর্তীতে গিয়ে রেনাল পেলভিসে উন্মুক্ত হবে। সেইখানে পেলভিস কি ছিল প্রথমে? মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রেনাল পেলভিস। তারপর কি হয়ে যাবে? ইউরেটার, তাই না? সেখানে হয়ে যাবে মূত্রথলি। এবং যখন তোমার মূত্রথলিটা মোটামুটি প্রসারিত হবে, তোমার মূত্রত্যাগের ইচ্ছা জাগবে, তুমি একটা ফেভারেবল পরিবেশে যাবা এবং হিসু করে দিবা। ঠিক আছে? বুঝতে পারছি। ওহ, কই থেকে কই গেলাম? আমাদের ক্লাসে এরকম করি, তাই না? বলো।
পড়াই একটা এবং আরেকটা টপিকে চলে যাই। বাচ্চারা অনেক কিছু বুঝতে পারছেন এখান থেকে? বলো। মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে বলা হয়েছে? 3 জোড়া। আমার প্রথম দিকে সলভ করতে সময় বেশি লাগবে, যখন তুমি অর্ধেক শেষ হয়ে যাও তখন খুব ফাস্ট হয়ে গেছে। কেন? কারণ লাস্ট দিকে তুমি আগে পড়াই ফেলছি, তাই না? এই যে এটা আগে পড়াই ফেলছি, আর দেখা লাগলো না। বৃহদন্ত্রে কত প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে? মিথজীবী মানে কি? এটা হচ্ছে তারাও উপকৃত হবে এবং আমাদেরও উপকার করবে, তাই না? কয় প্রকার? প্রায় 500 প্রজাতির ক্লাসে বলা হয়েছিল। এবং তোমরা আমাকে বলবা 3। তোমরা কিসে 3 বলতেছো? ও 3 জোড়া, আচ্ছা ঠিক আছে, আগের কোশ্চেন, ওকে। আচ্ছা, 500 প্রজাতির, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলবা এই মিথজীবী ব্যাকটেরিয়া হচ্ছে 2টা ভিটামিন তৈরি করতে পারে, সেই 2টা ভিটামিনের নাম বলবা। কোন 2টা ভিটামিন এই সকল মিথজীবী ব্যাকটেরিয়া তৈরি করতে পারে? লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে? কোন হরমোন? ক্লাসের 2টা বলা হয়েছিল, একটা হচ্ছে লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত কে করে, আরেকটা হচ্ছে ব্রুনার্স গ্রন্থিকে উদ্দীপ্ত কে করে। লিভার কোন গ্রন্থি তাকে উদ্দীপ্ত করে হচ্ছে এন্টেরোকাইনিন, এবং ব্রুনার্স গ্রন্থি তাকে উদ্দীপ্ত করে ডিওক্রাইনিন। মনে আছে? বলো। সাবাস, ভিটামিন কে এবং ভিটামিন বি 12। সাবাস। প্রথম কে বলছে? শ্রাবন্তী না, ফারহানা আফরুস। সাবাস, ভিটামিন কে এবং ভিটামিন বি 12। ওকে, হলো। লিভার কোন গ্রন্থি উদ্দীপ্ত করে হচ্ছে এন্টারোকাইনিন, এবং ব্রুনার্স গ্রন্থি উদ্দীপ্ত করে ডিওক্রাইনিন। শিশু দেহে লোহিত কণিকা উৎপাদন করে কে? বলা হয়েছিল না? শিশু দেহকে উৎপন্ন করবে যকৃত, তাই না? তোমাদের বইয়ে তো 2টাই ছিল, একটা প্লীহা এবং যকৃত, 2টাই ছিল, কিন্তু বইয়ে মনে হয় যকৃত দেওয়া, তাই না? যকৃত দেওয়া থাকবে, পড়ে ফেলবা। প্লীহাও কিন্তু উৎপন্ন করে, কিন্তু বইয়ে সরাসরি যকৃত দেওয়া আছে। কেমন? আচ্ছা, এরপর দেখো। আচ্ছা, এখানে আরেকটা বলি। প্রাপ্তবয়স্কে প্লীহা কি রূপে কাজ করে, যকৃত কি রূপে কাজ করে, প্লীহার অপর নাম কি? যকৃত মানে কি? প্লীহা কি করে? কবরস্থান রূপে কাজ করে। কার কবরস্থান? লোহিত রক্তকণিকার কবরস্থান রূপে কাজ করে। এবং এই প্লীহাকে বলা হয় ব্লাড ব্যাংক, তাই না? প্লীহাকে বলা হয় ব্লাড ব্যাংক। কিন্তু রক্ত বেশি সঞ্চয় করে কে? যকৃত, তাই না? কিন্তু আমাদের দেহের কোথাও যদি ব্লাড লস হয় বা ব্লাডের প্রয়োজন হয়, এন্টেরোক্রাইনিন, হ্যাঁ, ওখানে কি অপশন এটা আছে? একটাই বল। ও হ্যাঁ হ্যাঁ, এন্টেরোক্রাইনিন, এটাই। স্পেলিং খেয়াল করি নাই। এন্টেরোক্রাইনিন, ওকে। আচ্ছা, কি হবে দেখো তো এখানে। শিশু দেহে লোহিত, এটা বলা হয়েছে। তাহলে কি প্লীহা, তার অপর নাম হচ্ছে লোহিত রক্তকণিকার কবরস্থান, এবং কি ব্লাড ব্যাংক বলা হয়। কিন্তু রক্ত বেশি রিজার্ভ কে করে? যকৃত। পাই কত? 1500 কিউবিক সেন্টিমিটার। আচল, প্রশ্ন আছে, প্রশ্ন করে ফেলো। প্রশ্ন করে ফেলো, আমি দেখতেছি তোমাদের কমেন্ট। আমি তোমাদের কমেন্ট দেখতেছি। অস্থিমজ্জা এটা কি করে? এটা প্রাপ্ত বয়স্কে রক্তকণিকা উৎপাদন করে, প্রাপ্ত বয়সে, ঠিক আছে। আচল, একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল, দেখে ফেলো, ঠিক আছে। আচ্ছা, আচলে কোশ্চেন করে ফেলো। এরপর দেখো, কোন ভিটামিন অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়? বলো তো কোনটা? অলরেডি বলে ফেলছি আমি যে এটার কোনটার অভাবে কি হবে। ভ্রূণে, হ্যাঁ, ভ্রূণে কুসুমথলি, ঠিক আছে, এটাই কারেক্ট। ভ্রূণে কুসুমথলি হবে যদি তোমাদের বইয়ে থাকে, বাট একদম কারেক্ট বলি, আমার মেডিকেলেও পড়ছি। একদম ভ্রূণ দেহে যখন পেটে ভ্রূণ রূপে থাকে, তখন এই রক্তকণিকা উৎপন্ন করে কুসুমথলি। তারপরে যখন জন্মগ্রহণ করে বা শিশু হয়, তখন উৎপন্ন করে হচ্ছে প্লীহা এবং যকৃত, 2টাই, ঠিক আছে। এরপরে যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন যকৃত প্লীহা হচ্ছে উল্টা কাজ করবে, উৎপন্নের পরিবর্তে তা ধ্বংস করবে, এবং তখন এই কাজটা করবে অস্থিমজ্জা, ঠিক আছে। এটা হচ্ছে কারেক্ট। কারেক্ট কোনটা? ভ্রূণদেহে হচ্ছে কুসুমথলি, শিশুদেহে হচ্ছে প্লীহা এবং যকৃত, প্রাপ্তবয়স্কে হচ্ছে অস্থিমজ্জা। এরপর তোমাদের বইয়ে যা দেওয়া সেটা পড়া লাগবে। এখন এটা বলতে লাভ নাই যে কারেক্ট কোনটা বা ইয়া কোনটা, তোমাদের বইয়ে যা আছে তোমরা সেটা ফলো করবা।
কেমন? কোনটা? ভিটামিন বি 12। তার পাশাপাশি আরেকটা আছে ভিটামিন বি 9, এটাও হেল্প করে। বি 9 তার অপর নাম কি বলতে পারবা? অপর নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আর বি 12 তার অপর নাম কি? সায়ানোকোবালামিন। তোমরা দেখবা প্রেগনেন্ট ওমেন, ঠিক আছে, বা প্রসূতি মহিলায় কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স সেবন করতে বলে। বুঝতে পারছো? দুধ ধাতে অনুপস্থিত থাকে কোনটা বলা হয়েছে বলো? কোনটা? প্রিমোলার বা বাংলা কি? অগ্রপেশন। ওকে, ওকে, ঠিক আছে। ক্ষুদ্রান্তের 3/5 মানে বেশিরভাগ অংশ গঠন কে করে? তার 3 নাম্বার অংশ, তাই না? তার 3টা অংশের নাম কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে সবচেয়ে বেশি অংশ মানে 3/5 কে গঠন করবে? ইলিয়াম। কেমন? তোমরা আমাকে বলবা সিকামে একটা আঙ্গুলের নেই একটা অংশ থাকে, তাকে আমরা কি বলি? সিকামে আঙ্গুলের নেই একটা প্রলম্বিত অংশ থাকে, তাকে আমরা কি বলি বলো? অগ্ন্যাশয় রসের লাইপেজের ক্রিয়ায় স্নেহকণা কিসে রূপান্তরিত হয়? আমরা 3টা পড়ছিলাম না? প্রথমে কি ছিল? শর্করা। এটা পরিপাক হয়ে মেনলি কিসে কনভার্ট হবে? গ্লুকোজ, তাই না? তারপর ছিল হচ্ছে প্রোটিন। এটা পরিপাক হওয়ার পর কিসে কনভার্ট হবে? অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি আমার লেখা বুঝতে পারো? তারপর কি ছিল? লিপিড, তাই না? লিপিড পরিপাক হওয়ার পর কিসে কনভার্ট হবে? আমরা কোষ রসায়ন সেখানে পড়ছি, লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল তার এস্টার। তো লিপিডটা পরিপাক হয়ে কি উৎপন্ন করবে? উৎপন্ন ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল। অ্যালকোহল মানে কোনটা? গ্লিসারল। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ওকে। কোন প্লাজমা প্রোটিনটি যকৃতে সংশ্লেষিত হয় না? আমরা পড়ছিলাম শুধুমাত্র একটা ব্যতীত বাকি সকল প্লাজমা প্রোটিন কি হবে? যকৃত তৈরি করবে। এটা যকৃতের কি ভূমিকা? যকৃতের অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে, তাই না? কি জন্য? কারণ এইগুলা প্লাজমা প্রোটিন কই যাবে? রক্তে যাবে, কোনো নালী নাই, তাই না? তাহলে কি গামা গ্লোবিউলিন, বই কি ছিল এরকম? গামা গ্লোবিউলিন। শুধুমাত্র এই একটা প্লাজমা প্রোটিন কি করতে পারে না? যকৃত তৈরি করতে পারে না। গ্লুকোনিওজেনেসিস মেনলি কোথায় ঘটে বলা হয়েছিল? আমি 2টা জায়গা বলছিলাম, স্পেসিফিক্যালি বলতে গেলে সাইটোপ্লাজমে, একদম স্পেসিফিক হতে গেলে, ঠিক আছে, কোষের সাইটোপ্লাজমে। কিডনিতেও কিন্তু এটা ঘটে, তাই না? মনে আছে আমি 2টা বলছিলাম ক্লাসে, একটা হচ্ছে যকৃত, আরেকটা কি? কিডনি। কেমন? এই 2টাতে কি হবে? গ্লুকোনিওজেনেসিস ঘটবে। একদম মোর স্পেসিফিক কোনটা? যকৃত কোষের সাইটোপ্লাজম। বুঝতে পারছি? এজন্যই বলি প্রশ্ন ব্যাংক সলভ করলে, প্র্যাকটিস করলে তোমরা এরকম অনেক ইনফো পাবা যেগুলো হয়তো ডিরেক্টলি বইয়ে নাই বা কি নাই, প্রশ্ন ব্যাংকে নাই। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করবা, প্রশ্ন ব্যাংক সলভ করবা, মেন বই পড়বা, দাগানো বই পড়বা, কম্পিনিয়ন বুক পড়বা, এক্সাম দিবা, তাই না? যারা প্র্যাকটিস বেশি করো তারা আশা করি অলরেডি সুফল পেয়ে গেছো, যে প্র্যাকটিস বেশি করলে অটোমেটিক্যালি মার্ক বেশি আসতেছে। অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটা? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, তাই না? 2021-22 সালে আসছিল, আমাদের আগের বছর। কোনটা? ট্রিপসিন, তাই না? অগ্ন্যাশয় রসে বিদ্যমান ট্রিপসিন হচ্ছে কি একটা প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ এরা হচ্ছে প্রোটিনকে ভাঙে, মানে প্রোটিনকে পরিপাক করে। পেপসিন কই থেকে আসে? পাকস্থলীর জাইমোজেনিক বা চিফ কোষ থেকে খরিত হয় পেপসিনোজেন রূপে, তাকে সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। রেনিন এটা কি? এটা হচ্ছে কই থেকে আসে? এটাও আমাদের পাকস্থলী থেকেই আসে, ঠিক আছে? তোমরা আমাকে বলবা রেনিন আর হচ্ছে রেনিন কোনটা এনজাইম, কোনটা হরমোন, ঠিক আছে, এবং কোনটা কে ক্ষরণ করে, এটা যে বলতে পারবা তার জন্য 2 টাকা পুরস্কার, ঠিক আছে? যে বলতে পারবা এখানে কোনটা এনজাইম, কোনটা হরমোন এবং কোন জিনিসটা কই থেকে আসে, ঠিক আছে, এবং কোনটার কাজ কি। রেনিন এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের দুধের আমিষ, কেজিন, তাই না, বা কেসিন। তোমরা কেমিস্ট্রিতে পড়বা কেজিন এবং এইখানে পড়বা কেসিন। কয় প্রকার আছে? 4 প্রকার ক্লাসে বলা হয়েছে, তাই না?
এই দুগ্ধ আমিষ কেসিনকে কি করে, প্যারা কেসিনে কনভার্ট করে। প্যারা কেসিনে কনভার্ট করে কে, এই রেনিন এনজাইম। জিলাটিনেস তার কাজ কি, জিলাটিনকে পরিপাক করা। এই জেলাটিন এটা মেনলি কই থাকে, মাছ মাংসে। জেলাটিন মেনলি কই থাকবে, মাছ এবং মাংসে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা বলতে পারলা, সাবাস। কোনটা এনজাইম, হ্যাঁ সাবাস, আচল ঠিক বলছে। বৃক্ষ থেকে রেনিন, এই তাসমিম ভুল বলছো, তাসমিম ভুল বলছো। রেনিন হরমোন বৃক্ষে, হ্যাঁ নীলাঞ্জনা ঠিক বলছে, ফারিহা ঠিক বলছে, স্বর্ণা ঠিক বলছে, ফজিয়া ঠিক বলছে, সাবাস। এখন তোমাদের একটা কোশ্চেন আমি করে রাখি, তোমরা আমাকে বলবা কিসের বা কোন প্রাণীর দুধে হচ্ছে প্রোটিন বেশি, কোনটার দুধে হচ্ছে চর্বি বেশি, কোনটার দুধে হচ্ছে সুক্রোজ বেশি, এবং কোনটার দুধে হচ্ছে শক্তি বা এনার্জি বেশি। এগুলা বলো, আমি একটু কল দিয়ে আমার খাবারটা অর্ডার দিয়ে নিই, না হলে রাত্রে না খায় থাকা লাগবে আমার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। তালুর অগ্রভাগ কি নির্মিত বলো তো? আমরা ক্লাসে বলেছিলাম না, তুমি জিহ্বা দিয়ে টাচ করো, সামনে কি শক্ত, পেছনে নরম। সামনে কি হবে, শক্ত তালু। শক্ত জিনিস কি দিয়ে গঠিত, অস্থি নির্মিত। আর পিছনে কি, নরম তালু, কি দিয়ে গঠিত, পেশল অংশ, তাই না, নরম অংশ। এবং তোমরা আমাকে বলবা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, এই নরম তালু বা পেছনের নরম অংশ, তার কাজ কি? ক্লাসে সুন্দর করে বলছিলাম, নরম তালু তার কাজ কি? দেখতো কে বলছে, প্রোটিন হচ্ছে ভেড়া, শক্তি চর্বি হচ্ছে মহিষ, ল্যাকটোজ হচ্ছে মানুষ। সাবাস, প্রথম কে বলতে পারছে, আব্দুল মতিন শেখ। না, উর্মি বলছে প্রথমে। উর্মি একটা বলছে, তিনটা বলছে হচ্ছে আচল বলতে পারছে তিনটা, প্রোটিন ভেড়া, শর্করা মানুষ। নম্রতা বলতে পারছে, ফারহানা আফরোজ সবার আগে কে বলছে, এই দেখে দাঁড়াও দেখি, সবার আগে বলছে হচ্ছে ফারিহা, তাই না? সাবাস, সাবাস। দেখ তোমরা ক্লাস ঠিক মতো করছো, তাই না? হ্যাঁ। কি করে, নরম তালু নাসা ছিদ্র পথ, এটা বলে পশ্চাৎ নাসা ছিদ্র বা কোয়ানা, সেই পথে খাদ্য প্রবেশে বাধা দিবে। লেসিথিনেস এনজাইম পাচক্রসে কোন জায়গায় অবস্থিত, কোথায়, আন্ত্রিক রস, তাই না? লেসিথিনেস এনজাইমের কাজ কি, লেসিথিন নামক ফসফোলিপিডকে ভেঙে ফেলা। লেসিথিন নামক ফসফোলিপিডকে ভেঙে কি উৎপন্ন করবে, ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তোমরা বলবো আমাকে, লেসিথিন বাদে আর কি কি ফসফোলিপিড আছে? টোটাল 4টা ফসফোলিপিড আছে, তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে সরল, তার নাম কি, এবং বাকি দুইটার নাম বলবা। উত্তর কোনটা, আন্ত্রিক রস, তাই না? ক্ষুদ্রান্তে পাওয়া যায় এই লেসিথিনেস এনজাইম। এই আন্ত্রিক রস, তার অপর নাম আবার কি ছিল, তার অপর নাম ছিল সাক্কাস এন্টেরিকাস। এত ডিটেইল সলভ ক্লাস মনে হয় না কোথাও পাবা, তাই না? এন্টেরিকাস। এখন তোমরা অনেকে কি ভাবতে পারো, যে এগুলো তো পারি, তো ক্লাস না করি, এইরকম কারো মনে হয়েছে যে এইগুলো আমি পারতেছি, ক্লাস করব না? তোমরা জীবনে বহুত কট খাবা। কেন বলতেছি, তুমি পারো, তারপরেও বারবার পড়বা, রিভিশন দিবা। এটা যে কতটা হেল্প করবে এখন না বুঝলেও 1 মাস পর গিয়ে ডিফারেন্স বুঝতে পারবা। যারা এই সলভ ক্লাসে ছিলা, রিভিশন দিছিলা, র্যাপিড ফায়ারে ছিলা, তারা দেখবা বেশিরভাগ পড়াই মনে আছে। বাট যারা কি ভাবছিলা, আর আমি তো সব পারি, ক্লাস কেন করবো আমি, দরকার নাই,
এগুলো তো পারি, আমি জানি আন্তরিক রস, আর পড়ার দরকার নাই। কিন্তু আমি যেই আরো এক্সট্রা বলতেছি, পড়াইতেছি, তুমি হয়তো এখন পারো, ঠিক আছে? বাট 1 মাস পরে গিয়ে যারা ক্লাস করবে, যারা ক্লাস করবা না, পার্থক্যটা তোমরাই বুঝতে পারবা। অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটা? ম্যাটে আসছে ট্রিপসিন। এগুলা বলা হয়েছে বিভিন্ন মাত্রায় চিনি বহনকারী একমাত্র শিরা কোনটা? বলো। চিনি বহনকারী একমাত্র শিরা কোনটা? শিরা বলছে। তো শিরা বললে কি তুমি আর্টারি বলতে পারবা? বলতে পারবা না। ভেন একটাই আছে, পোর্টাল ভেন। দেখছো, তোমার কিন্তু এইগুলা না পারলেও পারবা। মানে এই কোশ্চেনটা তুমি জীবনে দেখোও নাই, শুধু বাংলা জানো। কি বলছে? একমাত্র শিরা কোনটা? এখন আর্টারি মানে কি? ধমনী। ডাক্ট মানে কি? নালী। আর্টারি, ধমনী, উত্তর কোনটা হবে? পোর্টাল ভেন, তাই না? পোর্টাল ভেন। তোমরা আমাকে বলো, ধরো এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, এটা হচ্ছে আমাদের লিভার, এবং এটা হচ্ছে আমাদের হার্ট। কেমন? এটা হচ্ছে আমাদের হার্ট। ওকে। তাহলে আমাদের খাদ্য নালী থেকে যকৃতে যে শিরার মাধ্যমে কি যাবে? খাদ্য বুঝতে, তাকে আমরা কি বলি? এবং যেটা হচ্ছে লিভার থেকে হার্টে যাবে তাকে আমরা কি বলি? এটার নাম কি? এটা হচ্ছে এ। এর নাম কি? এটা হচ্ছে বি। বি এর নাম কি? বলো, বলো। তোমরা এখন কমেন্টে বলবো এর নাম কি, বি এর নাম কি। আমি পরে কোশ্চেনে যাই। রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে কোন কোষ উদ্দীপিত হয়? গ্লুকোজ লেভেল বেড়ে গেলে আমাদের কি গ্লুকোজ লেভেল কমাতে হবে না? এই গ্লুকোজ লেভেল কমাবে কে? ইনসুলিন, তাই না? এইগুলা ক্লাসে একদম ডিটেলস বলা হয়েছে। ইনসুলিনের কাজ কি? কাজ হচ্ছে গ্লুকোজ লেভেল কমানো। তাহলে গ্লুকোজ লেভেল কমায় হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা কোন কোষ ক্ষরণ করে? অগ্ন্যাশয়ের আইএলস অফ ল্যাঙ্গারহ্যান্সে সবচেয়ে বেশি থাকে কোন কোষ? বিটা কোষ। তার কাজ কি? এই ইনসুলিন ক্ষরণ করা। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ লেভেল কমানো। আলফা কোষ, সেটা কি ক্ষরণ করে? গ্লুকাগন। তার কাজ কি? রক্তে গ্লুকোজ লেভেল বাড়ানো। ডেল্টা কোষ, তার কাজ কি? এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। সোমাটোস্ট্যাটিন। এবং তার কাজ হচ্ছে আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। পিপি কোষ বা প্যানক্রিয়েটিক পলিপ্যাপটাইড, তার কাজ কি? পিপি ক্ষরণ করা বা প্যানক্রিয়েটিক পলিপ্যাপটাইড ক্ষরণ করা। ৩৫। গ্যাস্ট্রিক দোষে বিদ্যমান হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ নয় কোনটা? বলে ফেলছি আমি। পাকস্থলী প্রাচীর রক্ষা করা। এই কাজ কি এসিএল করে? না। ব্যাকটেরিয়া ধ্বংস করা? হ্যাঁ করে, বলা হয়েছে। অম্লীয় পরিবেশ তৈরি করা? হ্যাঁ অবশ্যই করে। নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করা? হ্যাঁ। পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে সক্রিয় করে। উত্তর কোনটা? প্রথমটা। এটা দেখছো, যখন যত পরে যাবা দেখবা এগুলা পড়ানো হয়ে গেছে। উত্তর কোনটা হবে? প্রথমটা। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? এই ক্ষেত্রে ভুল ছিল, তাই না? ক্ষুদ্রান্তের অংশ কি কি আছে? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ও না, ঠিক আছে এটা। এই তিনটা কি ক্ষুদ্রান্তের অংশ? নয় কোনটা? ফান্ডাস। ফান্ডাস কার পার্ট? স্টোমাক বা পাকস্থলীর পার্ট। এখানে কি থাকে? এখানে গ্যাস থাকে, বাতাস। ঠিক আছে। হ্যাঁ। উর্মি, তাসমিম, ফারহান আফরোজ, ফাহমিদা ফিমা, তোমরা রেসপন্স করতেছো বেশ ভালো। তোমাদের নামগুলো মুখস্থ হবে আমার, এবং অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো না তোমরা হচ্ছে ক্লাসে অ্যাক্টিভ ছিলা, ঠিক আছে? কারণ এরকম স্টুডেন্টও ব্যাচে আসছো যাদের নামই এখনো জানি না আমি, এরকম অনেকে আছে, ঠিক আছে? ক্লাসে রেসপন্স করে না, কোনো কোশ্চেন করে না, ক্লাস করে না, এক্সাম দেয় না। কালকে হচ্ছে আমাদের প্রথম সাপ্তাহিক সেশন। যারা হচ্ছে দুইটা বা দুইটার বেশি এক্সাম মিস দিছো, হোয়াট এভার দ্য কজ ইস, তোমার কারণ যাই হোক না কেন, দুইটা বা তার বেশি এক্সাম মিস দিছো এবং সেটা নিয়ে আমাকে প্রপার এক্সপ্লেনেশন দাও নাই, ভ্যালিড রিজন নাই, তাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিব কালকে, ঠিক আছে? যদি তারা বিনা কারণে এক্সাম মিস দিছো, আমাকে কিছু বলো নাই, ইভেন কালকের সেশনেও ছিল না, তোমাকে এই দুইটা এক্সামের দুইটা ক্লাস পড়াইতে আমার 4 দিন লাগছে, 4 দিন তোমাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিব। বুঝতে পারছো? আর পরে যদি এরকম এরকম থাকলে করবো, এর পরের বার যদি দেখি কালকের সেশনের পর তোমরা কেউ তাও কথা শুনতেছো না, ক্লাস করতেছো না, এক্সাম দিচ্ছ না, আমি ক্লাস করে কিন্তু অনেক স্কোপ দিছি, সমস্যা আছে, রেকর্ড করো, আমি এই স্কোপ দিছি, কিন্তু শর্ত কোনটা? সকাল 5টায় ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা। তোমরা অনেকেই পারছো, ঠিক আছে? যারা পারছো তারা আশা করি অলরেডি পার্থক্য বুঝতে পারতেছো। আগে যারা হচ্ছে
ঘুম থেকে উঠো 10টা 12টায়, কিন্তু এখন ক্লাস করার জন্য 5টায় উঠো। তারা আশা করি এক সপ্তাহে বুঝতে পারছে পার্থক্যটা কোন জায়গায় হয়েছে, বা তোমার আউটপুট বলো, প্রোডাক্টিভিটি বলো, আশা করি অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে। ছেলেদের নাম মনে থাকে না? ফাহাদ হোসেন। দুইটাই ছেলে আমার নাম মনে থাকে, একটা ফাহাদ, একটা হচ্ছে ইফতেকার আবিদ, আরেকটা কি আছে, শিহাব। তিনটা ছেলে আছে বেঁচে, নাম ভুলবো কেন আমি? ফাহাদ, শিহাব হচ্ছে আবিদ, তিনজন মনে থাকবে। আচ্ছা, যকৃতের সঞ্চয়ী কোষে গ্লাইকোজেন সঞ্চয়ে কোন হরমোন সাহায্য করে? গ্লাইকোজেন সঞ্চয় মানে কি? রক্তের গ্লুকোজ লেভেল কমানো না, কারণ রক্তে গ্লুকোজ বেড়ে গেছে। এখন গ্লুকোজ আমি কেমনে কমাবো? এই গ্লুকোজকে রক্ত থেকে সরায়ে আমি যকৃতে অথবা পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করব, তাই না? ব্লাড গ্লুকোজ কমানো, এই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনেসিস। নাম কি? নাম হচ্ছে নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এরপরে আমাদের ব্যাচে আরো দুইটা ছেলে আছে, একটা হচ্ছে রেদওয়ান গাজী। ওকে আমি কোনোদিন ক্লাসে দেখছি কিনা সন্দেহ আছে, আর না থাকা স্বাভাবিক, ফ্রিতে কোর্স পাইছে তো গুরুত্ব দিতেছে না, প্যারা নাই। আরেকজন হচ্ছে রেদওয়ান গাজী, আরেকটা হচ্ছে কে যেন, যদি কালকে সেশনে আমাদেরকে না পাই, আমি গ্রুপে আজকে মেনশন দিয়ে দিব, যদি কালকে ক্লাসে আমি সেশনে না পাই, রাখবো না আমি। মানে ব্যাচের জন্য আমি কি করতেছি আশা করি তোমরা বুঝতেছো, তাই না? আমি ক্লাস কিরকম নিতেছি বা হচ্ছে কতটুকু করতেছি, প্রেশার নিতেছি, এটা তোমরা আশা করি বুঝতে পারতেছো। নিজে একা হচ্ছে পিডিএফ করা, সলভ ক্লাস নেওয়া, র্যাপিড ফায়ারে থাকা, মেন ক্লাসগুলো নেওয়া, 4 থেকে 5 ঘন্টা 2 ফেজে ক্লাস নেওয়া, সবাই একা করতেছি। এরপরে যদি তোমরা মানে যারা ফ্রিতে পাইছো ওরা হচ্ছে পণ্ডিতি করে না করো, ক্লাস না করো, আমি রাখবো না ভাই, আমি বেশি রাখবো না। আমার স্টুডেন্ট কম থাকুক, বাট সবাই চান্স পাক। আচ্ছা, পানি শোষণের প্রধান স্থল কোনটা বলো তো? কোনটা? ক্লাসে বলছিলাম কোনটা? ক্ষুদ্রান্ত। এবং ক্ষুদ্রান্ত থেকে অধিকাংশ পানি শোষিত হওয়ার পর যে বাকি পানি বৃহদন্ত্রে যাবে, তার 70 to 80% শোষিত কোথায় হবে? বৃহদন্ত্রে। ঠিক আছে, ক্লাসে বলা হয়েছিল। এন্টেরোকাইনেজের প্রভাবে কোনটা সক্রিয় হবে বলা হয়েছিল? ট্রিপসিন। এই ট্রিপসিন কি রূপে খরিত হয়? ট্রিপসিনোজেন, তাকে সক্রিয় করে এন্টেরোকাইনেস, তাই না? বলা হয়েছে এগুলা। এবং কাইমোট্রিপসিন, তাকে সক্রিয় করে ট্রিপসিন। ঠিক আছে, এই ট্রিপসিন গিয়ে কি করবে? কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিনে কনভার্ট করবে। ঠিক আছে। আন্তরিক গ্রন্থির রস নিঃসৃত কোথায় হবে? ক্ষুদ্রান্তে। অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্র। এটা আশা করি সবাই মোটামুটি পারো। আন্তরিক গ্রন্থির কোষ নয় কোনটা? আমরা পড়ছিলাম যখন ক্ষুদ্রান্ত পড়ছি তখন কি শোষণক্ষম কোষ, গবলেট কোষ, প্যানেট কোষ, তাই না? এন্টেরো এন্ডোক্রিন কোষ সবগুলো ছিল। প্যারাইটাল কোষ কই থাকে বলতো? স্টোমাক বা পাকস্থলিতে। তার অপর নাম কি? অক্সিনটিক কোষ। কি ক্ষরণ করে? এসিএল এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। কেমন? আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর দেখি আমরা ক্ষুদ্রান্তের কোন স্তরে শোষণক্ষম কোষ রয়েছে। এই যে বলা আমরা হচ্ছে ভিলাই, মাইক্রোভিলাই, এগুলা কিসের অভিক্ষেপ? কিসের? মিউকোসা, তাই না? তুমি রুগী বলো, ভিলাই বলো, এগুলা কোন স্তরে থাকে? মিউকোসা স্তরে। আচ্ছা, কোনটি ইউ আকৃতির? জানো এটা কোনটা? ডিউডের নাম। কালকে যে প্রথমেই সুন্দর করে তোমাদের একদম অ্যানাটমির ফিগার দেখাইছি, সব কিছু দেখাইছি, আশা করি। আচ্ছা, বলেন না আমাদের যখন স্কুলে পড়ি আমি, ঠিক আছে, আমাদের যে ছিল, অধ্যক্ষ ছিল, উনি হচ্ছে বায়োলজির টিচার। ওই স্যার একটা বলছিল, প্রবাদ বলছিল, এটা আমি খুব মানে খুব ভালো করে এখন মানি। উনি বলছিল, মনেরও দর্পণে ভাসে যেই দৃশ্য, সেই গুরু আমি তার শিষ্য। তখন ভাবতাম যে স্যার কি কবিতা বলতেছে, তখন কবিতা ভালো লাগে নাই, ঠিক আছে, মানে মজা পাইতাম না যে কি বলতেছে, যে একদম কি বলে সাধু ভাষায় বলতেছে, মনেরও দর্পণে ভাসে যেই দৃশ্য, সেই গুরু আমি তার শিষ্য। তার মানে কি, তুমি বায়োলজি বলো, অ্যানাটমি বলো, যদি বিষয়গুলা করতে পারো, ভিজুয়ালাইজ, ঠিক আছে, যদি ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে পড়াগুলা অনেকদিন মনে থাকবে। এবং এই জন্যই কিন্তু বাইরে প্রথম ক্লাসে করছি আমি, প্রথমেই ফিগার দেখায় নিছি, তাই না? তোমাদের কি মনে হয় ফিগার দেখার পর পড়তে কি সুবিধা হচ্ছে না অনেকটা? বলো, বলো তো।
ফিগারগুলা দেখার পর এখন পড়াগুলা বুঝতে বা দেখতে অনেকটা সহজ লাগে না পড়তে গেলে? ইউ আগে কোনটা? ডিউডের নাম এই যে এরকম থাকে, এই যে পাকস্থলী গেছে তারপর এভাবে ইউ গেছে, তাই না? এই যে পাকস্থলী গেছে, এভাবে গেছে। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু পানি পান করা প্রয়োজন? 2 থেকে 3 লিটার। মুখস্থ জিনিস, তাই না? মুখস্থ জিনিস। তোমরা আমাকে বলো, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক কি পরিমাণ লালা ক্ষরণ করে? এটা তোমরা কমেন্টে বলবা, দৈনিক কি পরিমাণ লালা ক্ষরণ করে। আচ্ছা, এটা বলবা কমেন্টে। লাইপোজেনেসিস নাম থেকে বলা যাবে, আমরা বলছিলাম না যে আমরা যদি অতিরিক্ত ভাত খাই, শর্করা খাই, তাহলে কি হবে? সেইখান থেকে অ্যাথারোস্ক্লেরোসিস বা হচ্ছে কি করোনারি হৃদরোগ হওয়ার চান্স থাকে। কেন? কারণ গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেনে কনভার্ট করার ক্ষমতা ক্রস করে ফেললে তখন যেই এক্সট্রা আমাদের শর্করা থাকবে সেগুলা কি করবে? সেগুলা ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হবে, তাই না? কি হবে? শর্করা থেকে টিজি বা ট্রাই গ্লিসারে কনভার্ট হবে এবং এভাবে লিপিড উৎপন্ন হওয়ার প্রক্রিয়া কি থেকে? গ্লুকোজ থেকে। তাকে আমরা কি বলি? লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস। আচ্ছা, তোমরা একটু কমেন্টে আমাকে বলো, আমি যে এত এলাবোরেটলি সলভ ক্লাস নেই, এটা কি তোমাদের জন্য টাইম ওয়েস্ট মনে হয়, নাকি আরেকবার রিভিশন হয়ে যায়? একটু বলো তো আমাকে, তোমাদের ওপিনিয়ন দেখি আমি। যদিও তোমরা যাই ওপিনিয়ন দেও আমি কোনো মাথায় নিব না, আমি এরকমই ক্লাস নিব সময় নিয়ে। বাট তাও তোমাদের ওপিনিয়ন দেখি, তোমাদের কি মনে হয়? এটা কি তোমাদের ভালো হতেছে নাকি খারাপ হতেছে? অনেক হাতে বলে কি সব কিছু তো পারো তোমরা, তুমি আবার কেন পড়বা, সময় নষ্ট, তাই না? এরকম মনে হতেই পারে। দাঁত কি প্রকার? 3টা পড়ছিলাম, মনে আছে? কি ছিল? একটা ছিল ডাইফায়োডন্ট। কি ছিল? ডাইফায়োডন্ট মানে কি? 2বার দাঁত গজাবে। একটা ছিল থেকোডন্ট, তার মানে কি আমাদের অ্যালভিওলার প্রসেস নামক গহ্বরে থাকে। আরেকটা কি? হেটারোডন্ট মানে কি বিভিন্ন প্রকার। কয় প্রকার? প্রায় 4 প্রকার দাঁত থাকে, 3টা। তাহলে দাঁত কি প্রকার কোনটা হবে দেখো তো? ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। 3টা প্রশ্ন না, ডাইফায়োডন্ট, থেকোডন্ট আর হচ্ছে কি হেটারোডন্ট। কেমন? আচ্ছা, তারপর দেখো, গ্যাস্ট্রিক জুসের সক্রিয়ক খরিত হয় কোন কোষ থেকে? গ্যাস্ট্রিক জুসের সক্রিয়ক, এই গ্যাস্ট্রিক জুসকে সক্রিয় কে করে? এসিএল না? গ্যাস্ট্রিক জুসে মেনলি কোন এনজাইম থাকে? পেপসিনোজেন। তাকে সক্রিয় কে করে? এসিএল। এসিএল ক্ষরণ কে করবে? প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। তোমরা গ্যাস্ট্রিক জুস দেখেই এই সক্রিয় ওয়ার্ডটা অনেকেই খেয়াল না করেই আর জাইমোজেনিক কোষ দিয়ে দিছো, বুঝছো? এই কাজ করা যাবে না। নিচের কোন প্রক্রিয়া যকৃতে সম্পন্ন হয় না? ডিঅ্যামিনেশন হয়, ক্লাসের নামে একদম এক্সপ্লেন করছি। এই ডিঅ্যামিনেশন বা মানে কি একটা অ্যামিনো অ্যাসিড ভেঙে একটা কিটো অ্যাসিড এবং কি অ্যামিনো গ্রুপে কনভার্ট হওয়া। কিটো অ্যাসিড কই যাবে? ক্রেবস চক্রে উৎপন্ন হবে শক্তি। আর অ্যামিনো গ্রুপ এটা কি হবে? H+ যুক্ত হবে, উৎপন্ন হবে অ্যামোনিয়া। কোথায় উৎপন্ন হয়েছে? যকৃতে। এটা খুবই বিষাক্ত অ্যামোনিয়াটা, এই জন্য এটা এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কি করবে? ইউরিয়া, তাই না? কোন প্রক্রিয়ায়? অর্নিথিন চক্র। তোমরা কি আমাকে বলতে পারবা এই অর্নিথিন চক্র এইখানে একটা এনজাইম হেল্প করে যাকে আমরা বলি অ্যালোস্টেরিক এনজাইম, তার নামটা যে বলতে পারবা তার জন্য 1 টাকা। আর আমি যে বারবার ক্লাসে বলি বা হচ্ছে সেশনে বলি 2 টাকা 5 টাকা দিব, এটা আমি সিরিয়াসলি বলি, ঠিক আছে? তোমরা যে কেউ যদি আমাকে ইনবক্সে নক দিয়ে বলো যে ভাই টাকাটা দেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমি কিন্তু মজা করি না, এটা আমি সিরিয়াসলি বলি, ঠিক আছে? বা তোমরা হয়তো জমায়ে রাখো, বলে রাখো যে ভাই 2 টাকা হয়েছে, আরেকদিন 5 টাকা, আরেকদিন 2 টাকা, এমনি করতে করতে কোর্স শেষ করে দেখবা অনেকের 100-150 হয়ে গেছে। বিশেষ করে উম্মে মুকাররামা, ওই ম্যাটা হচ্ছে অনেক বেশি, অনেক ভালো পারে, ওর কনসেপ্টটা খুব ভালো, ঠিক আছে? ও বেশি করে বুঝতে পারে খুব ভালো। উম্মে মুকাররামা যদি কোনো ক্লাসে নাই এখন। আচ্ছা, ডি অ্যামাইনেশন হয়, বুঝতে পারছি কি হবে? অ্যামিনো এবং কিটো অ্যাসিড। গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ এটা হবে। ট্রান্সঅ্যামাইনেশন এটাও হবে। ভিটামিন উৎপাদন এটা হবে না। ভিটামিন কি হবে? বিপাক হবে। ভিটামিন বিপাক হবে। কোন কোন ভিটামিন? একটা হচ্ছে চর্বি দ্রবণীয় ভিটামিন, কি ছিল? চর্বিতে দ্রবণীয় ভিটামিন, নামগুলা বলবা কমেন্টে। আরেকটা কি? পানিতে দ্রবণীয় ভিটামিন।
চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি আছে? আদেক, আদেক বা ADEK। আর পানিতে কি আছে বাকি দুইটা? ভিটামিন বি কমপ্লেক্স। আমরা কমপ্লেক্স কি বলি, কেন বলি? কারণ এখানে অনেকগুলা ভাগ আছে। আর কি ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এখানে কি আছে? B1, B2, B3, B5, B6, B7, B9, B12। B1 তার নাম কি? থায়ামিন, তাই না বলো? থায়ামিন। B2 নাম কি? রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন। ভিটামিন B3 তার নাম কি? নিয়াসিন, নিয়াসিন। লিখে ফেলো। B5 নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড, নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B6 মানে কি? পিরিডক্সাল, নাম কি? পিরিডক্সাল। B7 এটা নামটা মনে নাই, যদি পারো কেউ বলতে পারো। B9 নাম কি? ফলিক অ্যাসিড। B12 নাম কি? সায়ানো কোবালামিন, সায়ানো কোবালামিন। ঠিক আছে। আচ্ছা, তাহলে B7 এটার নাম কেউ পারলে বইলো, আমার আপাতত মনে পড়তেছে না, আমি পরে বলে দিব না। ঠিক আছে। ভিটামিন সি তার নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি এর অভাব হলে আমাদের কি রোগ হবে বলতো? স্কারভি, তাই না? ভিটামিন সি এর অভাবে কি হবে? স্কারভি হবে, স্কারভি, স্কারভি। কেমন? ভিটামিন এ, এটা কি? বিটা ক্যারোটিন, তাই না? রেটিনল। এই ভিটামিন এ এর অভাবে আমাদের কি হয়? দুইটা, একটা হচ্ছে রাতকানা, সবচেয়ে কমন, আর একটা হচ্ছে ড্রাই স্কিন, ড্রাই স্কিন বা জেরোপথ্যালমিয়া। ঠিক আছে। রাতকানা এবং কি জেরোপথ্যালমিয়া, এই দুটা পড়লে এনাফ। তারপর ভিটামিন ডি খুবই কমন, কি হতে পারে? রিকেটস, রিকেটস হতে পারে। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ই এবং কে, এই ক্যাটালাই কোন জায়গায়? যদি ভিটামিন কে এর অভাব হয় আমাদের বডিতে কয়েকটা ক্লটিং ফ্যাক্টর আছে, 1, 2, 7, 8 এরকম, ঠিক 1, 2, 5, 7 এরকম বেশ কয়েকটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, মানে রক্ত তঞ্চন ফ্যাক্টর আছে, যেটা উৎপাদনে ভিটামিন কে হেল্প করে। তাহলে ভিটামিন কে যদি অভাব থাকে তাহলে ক্লটিং ফ্যাক্ট উৎপন্ন হবে না, রক্ত ঠিক মতো জমাট বাঁধবে না, এবং তখন যদি তোমার হাতটা কেটে যায় ব্লিডিং হইতে হইতে ক্যাল্লাফতে হয়ে যাবে, তাই না? তাই তো। ভিটামিন কেটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। ওকে। ভিটামিন B7 নামটা কেউ বলতে পারছো? আচ্ছা না, আমি পরে বলতে, ঠিক আছে, আমার আপাতত মনে পড়তেছে না। মরবিড স্থূলতা কত? 50 থেকে 100 কেজি/মিটার স্কয়ার, মানে কি? এটা বিএমআই এর মান। বিএমআই মানে কি? বডি মাস ইনডেক্স, যা আমাদের ওজন, স্থূলতা, চর্বির নির্দেশক রূপে কাজ করে। ঠিক আছে, দেহের গঠন এবং চর্বির নির্দেশককে বিএমআই। ঠিক আছে। আর বিএমআর মানে কি? বেসাল মেটাবলিক রেট, যেটা দিয়ে আমরা একজন ব্যক্তির প্রতিদিন কি পরিমাণ ক্যালোরি রাখবে। সাবাস ফাহাদ হোসেন, বায়োটিন। খুব কমন এটা। ঠিক আছে, বায়োটিন, ভিটামিন B7। গুড বয়, গুড বয়, গুড বয়। ডোন্ট সে ক্রোম করছিলা, যদি নিচ থেকে পারো তাহলে ভালো, যদি ক্রোম থেকে সার্চ করে করছো তাও ভালো। ঠিক আছে। বায়োটিন, এটাকে বলে STML। ঠিক আছে, STML ফুল ফর্ম কে বলতে পারবা? শর্ট টাইম মেমোরি লস। এটা হয়েছে আর কি বায়োটিন B7। সাবাস, ভালো করছো। আচ্ছা, এর মধ্যে এই বিএমএতে বক্সটা ছিল, মনে আছে? এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিএমএ আদর্শ মান কত? আদর্শ মান হচ্ছে 18.5 থেকে 24.9। 25 থেকে 29.9 এটা হচ্ছে অতিরিক্ত ওজন। 30 থেকে, এই যে এটা কি প্রথম স্তর স্থূলতার, এটা কি দ্বিতীয় স্তর, এবং এটা কি মরবিড স্থূলতা। তাই প্রথমটা হচ্ছে স্থূলতার প্রথম স্তর স্থূলতার, এটা কি দ্বিতীয় স্তর, এটা কি অতিরিক্ত ওজন, এটা কি মরবিড স্থূলতা। আর আদর্শ মান কোনটা? 18.5 থেকে 24.99 কেজি/মিটার স্কয়ার। এটা কি বিএমআই এর একক। তোমরা কি বিএমআই বের করতে পারো সবাই? বলো তো, কে কে নিজের বিএমআই জানো? কমেন্টে লিখো। আচ্ছা, যকৃত থেকে নিঃসৃত রসের নাম কি? কি রস আসে? পেপসিন। কই থেকে আসে? পাচক রস।
গ্যাস্ট্রিক রস মানে কি? পাচক রস। আন্তরিক হয়ে যায় ক্ষুদ্রান্তে। পিত্তরস উৎপন্ন কোথায় হবে? উৎপন্ন হয় যকৃতে। পিত্তরস, যকৃত প্রতিনিয়ত কি পরিমাণ পিত্তরস উৎপন্ন করে বলতো? 400 থেকে 800 মিলিলিটার। এবং এই পিত্তরস সঞ্চিত কোথায় হবে? সঞ্চিত হবে পিত্তথলিতে। পিত্তথলিতে, ঠিক আছে? পিত্তরসের পিত্ত লবণ, পিত্তরঞ্জক, এইগুলা খুব ভালো করে বলা হয়েছে। আচ্ছা, আই নো। তোমরা একজন আঁচল, তার হচ্ছে 19.5 আদর্শ মানে আছে। তোমাদের বিএমআই কত কে কে জানো? আমার হচ্ছে 18.71 ছিল যখন আমার ওজন ছিল 56 কেজি, ঠিক আছে? এখন হয়ে গেছে কত? এখন মনে হয় 18.51 বা সামথিং হয়েছে, বা 55 এরকম কিছু একটা। মানে আমি বেয়ারলি ঠিক আছে, ঠিক আছে? তোমাদের ক্লাস আমি যদি 8 মাস নেই, আমি আশা করি বিএমআই মানে 18 হয়ে যাবে আমার, আশা করি। আচ্ছা, কতদিন পর পর মানব পাকস্থলীর মিউকাস আবরণ প্রতিস্থাপিত হয়? কয়দিন পর পর? 14 দিন পর পর, তাই না? 14 দিন পর পর পাকস্থলীর মিউকাস আবরণ প্রতিস্থাপিত হবে। আমি সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের টেস্ট বাড, বাংলা কি? স্বাদকরি, তাই না? এই জিহ্বার টেস্ট বাড, বাড বা স্বাদকরি কতদিন পর পর প্রতিস্থাপিত হয়? এটা তোমরা কমেন্টে বলবা। নিচের কোন কোষ থেকে গ্লুকাগন বলা হয়েছে আলফা কোষ? অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য প্রস্থ আমি দাগাই দিছিলাম, ব্লু মার্ক করা ছিল, মানে কি? মেডিকেলে আসছে। 12 থেকে 15, এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই না? এটা কি ছিল? দৈর্ঘ্য। প্রস্থ কত? 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার। এই 4 থেকে 5 না, 5 থেকে 10 দিন। 5 থেকে 10 দিন, ঠিক আছে। 4 থেকে 5 কে যেন লিখছিল, লিখে আবার ডিলিট করছে। চালাক আছে, একদম দেখে ফেলছি। আচ্ছা, তারপর দেখো, তারপর দেখো, নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিকারী? মানে কোনটা অম্লীয় পরিবেশে কাজ করতে পারে? কোনটা? পেপসিনোজেন, পেপসিনে কনভার্ট হবে। তীব্র গাঢ় অ্যাসিড দিয়ে HCl, তাই না? এগুলো বলা লাগবে না, এগুলো এখন পারবা। স্বাভাবিক ওজন বলা হয়ে গেছে 18.5 থেকে এটা। অম্লীয় পরিবেশে পেপসিন বলা হয়ে গেছে। প্রত্যেক চোয়ালে, এই যে তোমরা কিছু বান্দা আছো খুবই চালাক বান্দা, খুব ভালো পারো, প্রত্যেক চোয়ালে খেয়াল না করে 32 দাগায় আসছো। এরকম ভুল করবা, জীবনে বহুত দুঃখ আছে, ঠিক আছে? কত? উত্তর হবে 16। কেমন? প্রত্যেক চোয়ালে 16টা করে, এবং দুইটা চোয়াল মিলে, ঊর্ধ্ব চোয়াল নিম্ন চোয়াল মিলে হচ্ছে 32টা। প্রত্যেক চোয়ালে 16টা। ডাক্ট অফ উইটসাং বা উইটসাং নালী কই পাওয়া যায়? অগ্ন্যাশয়ে। ডাক্ট অফ বেলিনি কিডনিতে। অ্যাম্পুলা অফ ভ্যাটার উন্মুক্ত কোথায় হবে? ডিউডেনামে। ডিউডেনামের কোন অংশে উন্মুক্ত হয় বলতো? যারা ক্লাস করছো ওরা অবশ্যই পারবা। হিমের লৌহ অংশ কি হিসেবে জমা হয়? খুবই সহজ, ক্লাসে এগুলো আমি বারবার বলছি, বারবার বলছি, তোমরা অনেকে মার্ক কম পাইছো। আমি আসলে হতাশ, এত কম পাওয়ার কথা না। কি হিসেবে জমা থাকে? ফেরিটিন রূপে জমা হবে। ট্রান্সফেরিন রূপে কি হবে? রক্তে পরিবাহিত হবে, ট্রান্সফেরিন রূপে পরিবাহিত হবে। জমা রূপ হবে ফেরিটিন রূপে, ঠিক আছে? অস্বাভাবিক রকমের বড় হয়ে যাওয়া। আচ্ছা, 1 মিনিট, খাবার আসছে, একটু ওয়েট করো। ভাই আসতেছি। ঠিক আছে, কি বলছো? ও, বলে ফেলছো, তাই না? বড় হয়ে যাওয়া। কোনো কিছু বড় হয়ে যাওয়া মানে কি? মেগালি, তাই না? যেমন হার্ট বড় হয়ে যাচ্ছে আমরা কি বলি? তাকে আমরা বলি কার্ডিও মেগালি। কার্ডিও মেগালি মানে কি? হার্ট বড় হয়ে যাওয়া। এরপর হেপাটোমেগালি মানে কি?
লিভার বা যকৃত বড় হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, এবার আর লাগবে না, দরকার নেই আপাতত। কি হবে এটা? হ্যাপাটোমেগালি। হ্যাপাটাইটিস মানে কি? এটা হচ্ছে যখন হ্যাপাটাইটিস ভাইরাস দিয়ে কি হবে, এক কথা বলে কি, যকৃতের প্রদাহ, তাই না? যকৃতের প্রদাহ। এই প্রদাহ বা ইনফ্লেমেশন তার চারটা হচ্ছে সাইন আছে। কমেন্টে বলো চারটা সাইন। কমেন্টে বলবা চারটা সাইন কি কি আছে প্রদাহের, ঠিক আছে? বাট কিয়ারি সিনড্রোম, অ্যানোনসেফালোপ্যাথি, দরকার নাই এগুলা। সর্বাধিক গবলেট কোষ কোথায় পাওয়া যাবে? বৃহদন্ত্রে, ক্লাসে বলা হয়েছিল। গবলেট কোষের কাজ কি? এটা হচ্ছে মিউকাস ক্ষরণ করে, তাই না? মিউকাসের কাজ কি? তার ভেতরের দিকে পিচ্ছিল রাখে, পিচ্ছিল করা। বৃহদন্ত্র। নড়াচড়া এবং সংকোচন প্রসারণক্ষমের পেশল অংশ। পেশল মানে কি? মাংসল অংশ, তাই না? মাংস থাকে। সেটা কোনটা? জিহ্বা, তাই না? কোমল তালু, মাংসল না, ঠিক আছে? মাংসল অংশ কোনটা? জিহ্বা। তোমরা এমনি পারবে, তাই না? বুঝতে পারো, এটা বুঝতেই পারো। আলফা বিটা কোষের ক্ষরণ বলা হয়ে গেছে। সোমাটোস্ট্যাটিন কই থেকে আসে? ডি কোষ থেকে, বলা হয়েছে অলরেডি। এটাও বলা হয়েছে। দেখছো এখন খুব সহজ, সময় কম লাগবে, তাই না? শিশুকালে দুধ দাঁতের সংখ্যা কয়টা? 20টা। কি কি বলতো? আইসিপিএম 2102। এটা কোনটা? প্রিমোলার, মানে দুধ দাঁতে প্রিমোলার বা অগ্রপেশন দাঁত থাকে না, এবং যেই মোলার দাঁত একটা থাকে না। থাকে না কোনটা? আক্কেল দাঁত, তাই না? আক্কেল দাঁত। ওকে, ওকে। গ্লিসন্স ক্যাপসুল একবার বলা হয়েছে কোথায়? যকৃতে। আমি কয়েকটা ওয়ার্ড দাগাইছিলাম না, কয়েকটা ওয়ার্ড আমি দাগাই দিছিলাম। কি কি ছিল? একটা ছিল এই গ্লিসন্স ক্যাপসুল, আর কি ছিল? সাইনুসয়েড, মনে আছে? সাইনুসয়েড, এটা কি এবং এর কাজ কি বলো? তারপর কি ছিল? কাফফার কোষ, কাফফার কোষ। তারপর কি ছিল? কেন্দ্রীয় শিরা, কেন্দ্রীয় শিরা, তাই না? আমি এগুলা দাগাই দিছিলাম। সাইনুসয়েড এটা মানে কি? এই যকৃতের লোবিউলে থাকে কি ফাঁকা স্থান, যেখান দিয়ে কি করে রক্ত চলাচল করে, নাম হচ্ছে সাইনুসয়েড। কাফার কোষ কি? যকৃতের ম্যাক্রোফেজ। কেন্দ্রীয় শিরা কি? যকৃতের প্রত্যেকটা লোবিউলের শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমরা আমাকে বলবা কেন্দ্রীয় গহ্বর কই থাকে? কেন্দ্রীয় গহ্বর বাকি কেন্দ্রীয় লুমেন, সেন্ট্রাল লুমেন কই থাকে বলো? বলবা। তার পাশাপাশি কাফার কোষ কি? যকৃতের ম্যাক্রোফেজ। তোমরা বলবা ত্বকের ম্যাক্রোফেজের নাম কি? ত্বকের ম্যাক্রোফেজের নাম কি? এরপরে হচ্ছে মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি? এরপরে হচ্ছে কিডনির বা বৃক্কের ম্যাক্রোফেজের নাম কি? এই তিনটাও কমেন্টে বলবা। আমি ক্লাসে সুন্দর করে বলছি, যদি না পারো বই থাকো চুপ করে। তিনটা বলবা, ঠিক আছে? যেই পারো। আশা করি যারা ক্লাস করছো তারা সবাই পারবা। সাবাস, অগ্নাশয়। অগ্রসী থাকে কেন্দ্রীয় গহ্বর বা কেন্দ্রীয় লুমেন। অশর্করা থেকে থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয়? কি বলা হবে? গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোজেনিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তর হওয়া, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজের ভাঙা, তাই না? শ্বসনের প্রথম ধাপকে গ্লাইকোলাইসিস। এই প্রক্রিয়ায় উৎপন্ন কি হবে? পাইরুভিক অ্যাসিড, তাই না? পাইরুভিক অ্যাসিড। আর যদি অবাধ শ্বসন হয় তাহলে উৎপন্ন কি হবে? সবাত শ্বসন উৎপন্ন কি হবে? পাইরুভিক অ্যাসিড। তারপরে এটা আবার ভাঙবে। যদি অবাধ শ্বসন হয় তাহলে উৎপন্ন হবে কি? ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড, অথবা কি? ল্যাকটিক অ্যাসিড, তাই না? অবাধ শ্বসনে ল্যাকটিক অ্যাসিড। এগুলা পারি না আমরা, বলো। প্রথমে কে বলছে? মস্তিষ্কে মাইক্রোগিয়াল কোষ, ফাহাদ বলছে। তাসনিম তিনটা বলছে প্রথমে। কি বলছে? ল্যাঙ্গারহ্যান্স কোষ হচ্ছে ত্বকে, বৃক্কে হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ, ব্রেনে হচ্ছে মাইক্রোগ্লিয়া। সাবাস। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটা ছিল? আদেক, তাই না? আদেক। তাই এ, ডি, কে। সি কোনটা? পানিতে দ্রবণীয় ভিটামিন। এবং তোমরা আমাকে বলো তো কোন ভিটামিনটা আমরা যদি তাপে নষ্ট হয়ে যাবে, কোন ভিটামিন? ক্লাসে বলছিলাম।
আন্ত্রিক রসে স্নেহ পরিপাককারী এনজাইম কি? লাইপেস। আন্ত্রিক লাইপেস, তাই না? ল্যাকটেস এনজাইম কোন খাদ্য পরিপাক করে? ল্যাকটেস মানে কাকে বলা করবে? ল্যাকটোসকে। ল্যাকটোস কি? একটা হচ্ছে ডাইস্যাকারাইড, কি দিয়ে গঠিত? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। কই থাকে? দুধে। এটা কি খাবার? এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ বলা হয়েছে, এটা স্পেলিং মিস্টেক, কি? কাফফার সেল, ঠিক আছে? কাফফার কোষ। তোমার এরকম সহজ এক্সামেও যারা 80% কম পাইতেছো, তাদের জন্য কিন্তু এটা ওয়ার্নিং, বুঝতে পারছো? আমাদের এক্সামের কোশ্চেন খুব একটা কঠিনও না, আবার সহজও না। মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন যেগুলো ভর্তি পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট বইয়ের কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেন, মানে যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে স্ট্যান্ডার্ড, আমরা ওই রকম কোশ্চেন দিতেছি। এইগুলা না পারলে কিন্তু জীবনে দুঃখ আছে, ঠিক আছে? এগুলা পারতেই হবে। নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম নয়? ট্রিপসিন কি? প্রোটিওলাইটিক কই থেকে আসে? অগ্নাশয় বা প্যানক্রিজ থেকে। আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিজ, দেখছো এটা সবাইকেই দেখছো। কাইমোট্রিপসিন এটাও কি প্রোটিওলাইটিক। সুক্রেস এটা কাকে ভাঙবে? সুক্রোজকে, তাই না? সুক্রোজ কি? শর্করা। উৎপন্ন কি হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ কি? একটা হচ্ছে অ্যালডোস সুগার, তাই না? বলো। গ্লুকোজ কি? একটা অ্যালডোস সুগার। আর ফ্রুক্টোজ কি? একটা কিটোস সুগার। এগুলো অন্যদের পড়া, আমরা আরো বিস্তারিত পড়বো তখন। অ্যালডোস মানে কি? এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, যে সি এইচ ও, আমি লিখি সি এইচ ও। যেমন কি অ্যালডিহাইড গ্রুপ কই থাকবে? গ্লুকোজে। এই জনের নাম কি? অ্যালডোস সুগার। আর এই যে এটা কি? এটা হচ্ছে কিটোন গ্রুপ, কই থাকবে? ফ্রুক্টোজে। অপর নাম কি? কিটোস সুগার। সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে পাকস্থলীর ধারণ ক্ষমতা কি? 1 আউন্স, তাই না? কত? 1 আউন্স মানে 30 মিলি। বাকি দুইটা, একটা হচ্ছে শিশু দেহে আর প্রাপ্তবয়স্কে, তার ধারণ ক্ষমতা কত? এটা কমেন্টে বলবা তোমরা। কয় দিনের মধ্যে বলা হয়েছিল? 5 থেকে 10 দিন। পাকস্থলীর যে স্তর অ্যারিউলার যোজক টিস্যুতে নির্মিত, কোনটা? সাবমিউকোসা। সাবমিউকোসা। এইখানে কি থাকে? এখানে হচ্ছে একটা নার্ভ প্লেক্সাস থাকে, তার নাম কি? মেজ নার্ভ প্লেক্সাস। কি? মেজ নার্ভ প্লেক্সাস। অপর নাম কি? সাবমিউকোসাল প্লেক্সাস। তার কাজ হচ্ছে পাকস্থলীর ক্ষরণ নিয়ন্ত্রণ। তার পাশাপাশি কি থাকে? রক্তবাহিকা থাকে, তাই না? রক্তবাহক থাকে, রক্তনালী থাকে। কোনটা? সাবমিউকোসা। বৃহদন্ত্রে ইউ আকৃতির কোনটা? উল্টা ইউ, তাই না? উল্টা ইউ হচ্ছে কোলন। কিরকম? প্রথমে হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, তারপর সিগময়েড কোলন, তাই না? সিগময়েড মানে কি? অ্যাস শেপ। সাবাস, ঠিক আছে। যকৃতের বিপাকীয় ভূমিকা নয় কোনটা? আমি সিরিয়াসলি বলি, আমাদের ব্যাচে যারা রেগুলার আসো না, এরকম আমি অলরেডি 1 সপ্তাহ পরে বুঝতে পারতেছি, মিনিমাম 10 থেকে 10+ স্টুডেন্ট ডিএমসি ডিজার্ভ করে। আমি সিরিয়াসলি বলতেছি, কারণ তোমাদের যে লেভেল ডেডিকেশন আছে পড়াশোনার প্রতি, আমি নাম এখন বলবো না, নাম বলে হচ্ছে তোমরা ইয়া হয়ে যাবা, কি বলে, ডাইভার্ট হওয়ার চান্স আছে। বাট ব্যাচে 10+ স্টুডেন্ট ডিএমসি পেতে পারে, যদি এখন যেরকম পড়তেছে আগামী 8 মাস কন্টিনিউ করে, ঠিক আছে? এবং ওরা কিন্তু মোটামুটি মার্ক হইতেছে। আমি চাই যে এই ব্যাচ থেকে মিনিমাম 10+ আমার ক্যাম্পাসে আসুক, ঠিক আছে? পরে ভাব নিয়ে চলবো যে ক্যাম্পাসের 10টা জুনিয়র আমার আমার ব্যাচের, তাই না? সে একটা হ্যাডাম, মানে এটা কিন্তু ভাবতে পারবার না যদি মানে নিজের ব্যাচের স্টুডেন্ট তোমার নিজের ক্যাম্পাসে আসে, মানে এর মতো প্রাউড করার মতো মোমেন্ট আর কিছু নাই। এটা তোমরা এখন বুঝবা না, বাট আমি এখন ফিল করতেছি যে আমার যদি একটা স্টুডেন্টও ডিএমসিতে আসে, মনে হয় ওর থেকে বেশি খুশি আমি হমু। বুঝতে পারছো? যকৃতের বিপাকীয় ভূমিকা নয় কোনটা? হিমোগ্লোবিনের ভাঙন, হ্যাঁ ভাঙে। ইউরিয়া তৈরি করে, গ্লুকোনিওজেনেসিস করে, প্লাজমা প্রোটিন কি করে? তৈরি করে, তাই না? কোনগুলা? গামা গ্লোবিউলিন বাদে বাকি সকল, তাই না? গামা গ্লোবিউলিন বাদে বাকি সকল যে প্রোটিনগুলো আছে সেগুলোকে তৈরি করবে যকৃত, ভাঙে না, তৈরি করে। সবচেয়ে বড় লালা গ্রন্থি বলা হয়ে গেছে প্যারোটিড, দেখছো? এখন রিপিট হবে। টায়ালিন বলা হয়ে গেছে লালা গ্রন্থি, এটা বলা হয়ে গেছে। সংকুচন বলা হয়ে গেছে সোমাটোস্টেটিন। ও সরি, না, কোলেসিটোকাইনিন।
দাঁতের প্রকৃতি বলা হয়ে গেছে, ডাইফায়োডন্ট, থেকোডন্ট, হেটারোডন্ট, মানে এটা হচ্ছে আনসার না? এটা কারেক্ট তাই না? 4 নাম্বারটা প্রকৃতির নয়। যকৃতের ওজন কত? 1.4 থেকে 1.6 কেজি, তাই না? এটা আনসার, মুখস্থ জিনিস। পিত্তরসের পিএইচ কত? 8 থেকে 8.6। অগ্নাশয় রসের কত বলো তো? অগ্নাশয় রসের পিএইচ কত? 8 থেকে 8.3। এবার লালা রসের পিএইচ, পাকস্থলী রসের পিএইচ, এগুলো মুখস্থ পারো তোমরা, আশা করি বলা হয়েছে। রক্তনালী এবং স্নায়ু সুবিধা দেখছো, একটু আগে বলছিলাম কোনটা? মেজনার প্লেক্সাস কই থাকে? সাব মিউকোসাতে না? দেখবে রক্তবাহিকা এবং কি সাব মিউকোসাল বা মেজনাস প্লেক্সাস। তোমরা আমাকে বলো তো, যারা ব্যাচের স্টুডেন্ট তারাই পারবা, কোনটা বলো তো? মায়েন্টেরিক প্লেক্সাস, তার অপর নাম কি? মায়েন্টেরিক প্লেক্সাস থাকে কোথায়? থাকে হচ্ছে, আহা জ্বালা, প্লেক্সাস থাকে কই? পেশি স্তরের মাঝখানে। এবং এটার অপর নাম কি? যারা ক্লাস করছো তারা বাদে আর কেউ পারবা বলে মনে হয় না। যারা ক্লাস করছে এদের মধ্যে অনেকে পারবা না। মায়েন্টেরিক প্লেক্সাস, তার অপর নাম কি? যেরকম সাব মিউকোসাল প্লেক্সাস অপর নাম কি? মেজনাস প্লেক্সাস, এরকম মায়েন্টেরিক প্লেক্সাস। সাবাস। কি? অরবাক। স্পেলিং ভুল হয়েছে, কে বলছে এটা? নীলাঞ্জলা, নীলাঞ্জনা রায়, সাবাস। কি হবে? অরবাক্স, অরবাক্স প্লেক্সাস। তাসমিম, মিম, সাবাস। তোমরা ক্লাস করছো, ঠিক আছে? যদি এই কোশ্চেনটা পারো তার মানে তোমার এই অধ্যায়ের আউটপুট বা ক্লাসটা খুব ভালোভাবে করছো তোমরা। লালা রসে কোন এনজাইম উপস্থিত? মল্টেস, হ্যাঁ উপস্থিত। ল্যাকটোজ না, সুক্রেজ না, তাহলে কি? মল্টেস এবং কি? টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেস এবং কি লাইসোজাইম। তোমরা বলো আমাকে, এই লাইসোজাইম এনজাইম 3টা অংশে পাওয়া যায়। লাইসোজাইম, আমি 3টার নামই ক্লাসে বলছিলাম। লাইসোজাইম এনজাইম 3টা অংশে পাওয়া যায়। নাম বলো। যকৃত তাপ উৎপন্ন করে, হ্যাঁ কারেক্ট। ইউরিয়া তৈরি, হ্যাঁ করে। কোন প্রক্রিয়ায়? অনিত চক্র। বিষ অপসারণ, হ্যাঁ করে। কি আছে? শ্বেত রক্তকণিকা উৎপাদন, এটা কি যকৃত করে? না, তাই কি? এটা অ্যান্সার, এটা অ্যান্সার। সাইনোসাইড কোথায় পাওয়া যাবে? যকৃতে, বলা হয়েছে। দেহের গড়ন এবং কি চর্বির সূচনা নির্দেশক কোনটা? বলে ফেলছি, বিএমআই, তাই না? তোমরা গতকাল র্যাপিড ফায়ারে নাসিকা ঝিল্লি, চোখের জল, লালা, সাবাস নীলাঞ্জনা রায়। আবারও একটা ডায়লগ মনে পড়ছে, বুঝছো? ও ওয়ান্স সেকেন্ড নীলাঞ্জনা রায়, ওয়ান্স সেকেন্ড নীলাঞ্জনা রায়। ওকে, হ্যাঁ। আর স্বর্ণাও পারতেছো, নম্রতা পারতেছো, সাবাস। ফারিহা পারতেছো। ফারিহা তো নোট খুব ভালো করে, তাই না? ফারিহা, তোমার রোল 40 না? ওর নোটগুলো ভালো হয় অনেক। আচ্ছা, নিচের কোন কোষ থেকে পেপসিনোজেন? বলা হয়েছে অনেকবার, কোনটা? জাইমোজেনিক বা চিফ কোষ থেকে, তাই না? ওকে। কোমল তালুর পেছনে কোনটা ঝুলে থাকে? কোনটা? আলজিহ্বা, তার ইংরেজি কি? উভুলা, উভুলা। তোমরা এই আলজিহ্বা, নরম তালু এবং ষড়যন্ত্র বা এপিগ্লোটিস, তিন মধ্যে ভুল করে আমি লিখে ফেলি, দেখো আলজিহ্বা কই থাকে? আমি কি হা করে দেখান লাগবো? আমার হা করলে দেখবে একদম পিছনে দেখা যায়। আচ্ছা, এখন দেখা যাবে না, একদম দেখবা একটা ঝুলে আছে, ঠিক আছে? তার নাম কি? আলজিহ্বা অথবা কি উভুলা। আমি ইংলিশ লিখে দেই কারণ তোমরা ইংলিশগুলা ভুল করো। আলজিহ্বা, তার অপর নাম কি? উভুলা। তারপর এপিগ্লোটিস, আচ্ছা ষড়যন্ত্র, ষড়যন্ত্র, তার অপর নাম কি? আচ্ছা আমি, আমার সমস্যা না, ঠিক আছে? ক্লাসে দেখাইতে কোনো সমস্যা নেই আমার। তার নাম কি? এপিগ্লোটিস। কিন্তু এখন ক্যামেরার যেই ইয়াটা ছোট করা, এটা বড় করা যাবে না ক্লাস চলাকালীন। এপিগ্লটিস, ঠিক আছে? এটা কি? ষড়যন্ত্র। আর এটা কি আছে? কোমল তালু বা সফট প্লেট। কোমল তালু, ইংরেজি কি? সফট প্লেট। এখন কোনটার কাজ কি? এই কাজে গিয়ে তোমরা বহুত ঝামেলা করো।
কোমল তালু এটা কি করে? এটা হচ্ছে আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র বা কুয়ানাকে বন্ধ করে খাবার গেলার সময়, যার ফলে খাদ্যবস্তু নাসা ছিদ্রপথে প্রবেশ করে না। তার কাজ কি? নাসা ছিদ্রপথে খাদ্যবস্তু প্রবেশে বাধা দেওয়া। ষড়যন্ত্র তার কাজ কি? আমরা জানি গলবিলের পর দুইটা নল আছে, সামনে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, পেছনে হচ্ছে কি অন্ননালী, তাই না? তাহলে খাবার কই যাবে? অন্ননালীতে। বাতাস কই যাবে? শ্বাসনালীতে। এবং এই কাজটা নিয়ন্ত্রণ কে করে? এই এপিগ্লোটিস বা ষড়যন্ত্র। যখন তুমি খাবার খাবা তখন ট্রাকিয়াকে বন্ধ করে দিবে, যখন তুমি বাতাস নিবা তখন ট্রাকিয়া খুলে দিবে। এই কাজটা ষড়যন্ত্র। আর আলজিবা এটা হচ্ছে কি বলে বিভিন্ন মিউকাস ক্ষরণ করে অনেক বেশি, ঠিক আছে, ক্ষরণ কাজে নিয়োজিত। এই তিনটা নিয়ে তোমরা অনেক এলোমেলো করো, ঝামেলা হয়ে যাও, এটা খাতায় নোট করে ফেলো, মুখস্থ করো, তোমার টেবিলে লিখে রাখো, বারবার পড়ো, খাতায় 10 বার লিখো, যা ইচ্ছা করো। দরকার হইলে নিজের আলজি বা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলো, ঠিক আছে, তারপরেও যাতে মনে থাকে। টান দিয়ে ছিঁড়ে বের করে ফেলবা, বের করে ফেলবা। এটা কি? এটা হচ্ছে আলজিবা বা উবুলা। তার কাজ কি? ক্ষরণ কাজ। তারপর সফট প্লেট, জিহ্বা দিয়ে টাচ করো পিছন দিকে। সামনে কি? হার্ড প্লেট বা শকতালু, কি দিয়ে গঠিত? অস্থি নির্মিত। পিছনে কি? পিছনে যাও, নরম তালু। এটা কি? কোয়ানা বা পশ্চাৎ নাসারণ, তাকে কি বন্ধ করে। এবার কি? এপিগ্লোটিস এখানে থাকবে। তার কাজ কি হবে? তুমি খাবার খাইলে ট্রাকিয়া বন্ধ করে দিবে, বাতাস নিলে ট্রাকিয়া খুলে দিবে। কেমন? তুমি এটা লিখে ফেলো, নোট করে রাখো, টেবিলে লিখে রাখো, দেয়ালে লিখে রাখো বড় করে। আর যদি এগুলো মনে রাখতে কি করবা? যদি এগুলো ভুলে যাও তাহলে নিজের আলজি বা টান দিয়ে ছিঁড়ে ফেলো, ছিঁড়ে হাতে নিয়ে বসে বসে পড়ো, ঠিক আছে? তো কোমল তালুর পেছনে কোনটা ঝুলে আছে? কোনটা? আলজি বা উভুলা। উভুলা। ওকে। আচ্ছা, পাকস্থলীতে রুগী নামক অভিক্ষেপ হয়েছে কোন স্তর থেকে? সবচেয়ে ভেতরের স্তর। অলরেডি বলা হয়ে যায় না? আচ্ছা, কোনটা? মিউকোসা। ডিএমিনেশন কোথায় ঘটবে? যকৃতে বলা হয়েছে। রিপিট কোশ্চেন বিএমআই। পোর্টাল শিরা মধ্যস্থ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। পোর্টাল শিরা কার সাথে রিলেটেড? যকৃত না, বলো? পোর্টাল শিরা এবং কি যকৃত পরস্পর রিলেটেড, তাই না? কোনটা? কাফ্ফার কোষ। এটা কি? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানেই কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া কি করবে? ধ্বংস করবে, অথবা অ্যান্টিজেন মানে কি বাহ্যিক কোনো অ্যান্টিজেনকে ধ্বংস করবে। ওকে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আগের বছর ইয়াতে আসছে, মানে 23 সালে আসছে এটা। কোনটা? এন্টেরিক স্নায়ুতন্ত্র। এন্টেরিক মানে কি? এই এন্টেরিক মানে হচ্ছে আমাদের জিআইটি মানে খাদ্য নালী। আমরা বলি না এন্টেরিক ফেভার? এন্টেরিক ফেভার তার ইয়াদন কি? তাকে আমরা কি বলি? টাইফয়েড, ঠিক আছে। আমরা বলি টাইফয়েড মানে কি খাদ্য নালীর কোনো যদি কি হয়, ইনফেকশন হয়, সমস্যা হয়, এর ফলে যে জ্বর হয় তাকে আমরা বলি কি অ্যান্টেরিক ফিভার বা টাইফয়েড জ্বর। এবং এই টাইফয়েড জ্বরে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোলাই নামে একটা খাচ্চর ব্যাকটেরিয়া, ঠিক আছে, এসকারিশিয়া কোলাই। ওকে। তা দ্বিতীয় মস্তিষ্ক কোনটা? এন্টেরিক স্নায়ুতন্ত্র। তার কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। একটা হচ্ছে, একটা কি, একটা হচ্ছে মেজনার প্লেক্সাস বা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, তার কাজ হচ্ছে ক্ষরণ কাজ। আরেকটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস অথবা অরবাক প্লেক্সাস, তার কাজ কি সংকোচন প্রসারণ, আলটিমেটলি কি পেরিস্টালসিস, ঠিক আছে। আচ্ছা, এন্টেরিককে দ্বিতীয় মস্তিষ্ক কেন বলে? কে বলতে পারবা? আমি ক্লাসে বলছিলাম এটাকে কেন বলে। কারণ এটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কোনটা কোনটা আছে? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এই দুইটা মিলে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের কোনো প্রভাব ছাড়াই নিজে নিজে কাজ করতে পারে। কেমন? ওকে। গ্লিসন্স ক্যাপসুল বলা হয়েছে যকৃত। পাকস্থলীর রসক্ষরণ নিয়ন্ত্রণ কে করবে? গ্যাস্ট্রিন হরমোন। কই থেকে আসে? পাকস্থলীর জি কোষ থেকে। কেমন? কি করবে? পাকস্থলীর রসক্ষরণ নিয়ন্ত্রণ করবে। সোমাটোস্টেটিন এই বেটা সব কমায়, তাই না? এর কাজই কমানো। কি কমাবে? তোমার অগ্নাশয় রসক্ষরণ সেটাও কমাবে, এবং কি পাচক রসক্ষরণ তাও কমাবে। এবং সিক্রেট কি করবে? সিক্রেটিন
এটা হচ্ছে অগ্ন্যাশয় ক্ষরণকে বাড়ায় দিবে, কিন্তু পাচক রস ক্ষরণ তাকে কমায় দিবে। স্টিল ইন্ডিপেন্ডেন্ট, কি বলতেছো? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সেলফ ইন্ডিপেন্ডেন্ট। ওকে। পৌষ্টিক নালীর লেন্থ কত? 8 থেকে 10 মিটার। তোমরা অনেকেই 6 থেকে 7 দিছো। কে কে দিছো বলো? পাপি বানা তোমরা এগুলো, বুঝছো? বহুত পাপ করছো। মুট হচ্ছে 8 থেকে 10 মিটার, এর মধ্যে ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার, বৃহদন্ত্র হচ্ছে 1.5 মিটার, পাকস্থলী হচ্ছে 30.5 সেন্টিমিটার, মানে কি 0.3 মিটার, এবং ইয়া কত, এসোফেগাস বা অন্ননালী 45 cm অ্যাপ্রক্সিমেটলি। শেষ তাই না? এই তো, শেষ হইলো আজকের মতো। বলো, সলভ ক্লাস করতে কি বোরিং লাগে? ওপিনিয়ন দাও। যদিও তোমরা এখন যতই কারণ দেখাও যে ভাই রিভিশন পড়া লাগে, পড়তে পারি না, অনেক সময় নষ্ট হয় সলভ ক্লাসে, আমি কোনো ওপিনিয়ন নিব না যদিও। তাও কি বলে, বাক্সে দেখো তাই না, ফ্রিডম অফ স্পিচ সবারই আছে, তোমরা চাইছে বলতে পারো, বাট আমি এমনি ক্লাস নিব। এখন বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না? এখন বলতে পারো, আমি এখনই আনসার দিব। যদি কোশ্চেন না থাকে তাহলে কয়টা বাজে? আমি 10টায় হচ্ছে আমাদের ইয়া ক্লাস হবে, জিকে ক্লাস। তোমরা ভাবতেও পারবা না এই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের মিনিমাম 400 কোশ্চেন সলভ করা হয়ে গেছে। 400 না হলেও 300 কম হবে না, 300 প্লাস হবেই 1.5 ঘন্টায়। এবং একদম বুঝবে তাই না, একদম ব্যাখ্যা সহকারে। 400 কোশ্চেন বা 300 কোশ্চেন অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, ওকে। 10টায় হচ্ছে জিকে ক্লাস হবে, ক্লাসে পড়ার মতো কিছু নাই, আমি তোমাদেরকে আছে রোডম্যাপ দিয়ে দিব, আগামী সপ্তাহের পড়া দিয়ে দিব। এবং হ্যাঁ, ক্লাস কেন নিব না বাবা, ক্লাস নিব হচ্ছে তোমাদের মিটে, এখানে না, ক্লাস মিটে হবে। এখন বলো, তোমরা কে কত মার্ক পাইছো? সৎ সাহস দেখায় বলে ফেলো। আমি আজকে বিগত 3টা এক্সামের লিংক ওপেন করে দিব, বুঝতে পারছো? আমি বিগত 3টা এক্সামের লিংক এই যে এখনই ওপেন করে দিব। আচ্ছা, তোমরা কমেন্টে কোশ্চেন করো, আমি এখনই লিঙ্কগুলো ওপেন করে দিই, ঠিক আছে? ওকে, দাঁড়াও। তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। 70% তানজিনা ইসলাম। এখন বলো, 70% পাওয়ার পিছনে দায়ী কে? দায়ী কি আমি না তুমি? তোমার ভাগ্য। আচ্ছা, পরিপাক শোষণ আমি হচ্ছে ওপেন করে দিছি। পরিপাক শোষণ ওপেন হয়ে গেছে। ওপেন ওপেন ওপেন, দ্বারা নেট কেন ঝামেলা করতেছে। পরিপাক শোষণ ওপেন করে দিছি। আচ্ছা, ওপেন হয়ে গেছে। ওকে। তারপর পরিপাক শোষণ গেল। এরপর হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন সেকেন্ড এক্সাম। নেট কেন ঝামেলা করতেছে বাবা। হ্যাঁ, তোমরা কোশ্চেন করো। 80%, 94%, নীলাঞ্জনা রায়। 1 সেকেন্ড তাই না? 1 সেকেন্ড, নীলাঞ্জনা রায়। ভালো, তুমি ভালো করতেছো তো, তোমার রেসপন্সও ভালো, পারতেছো ভালো। আচ্ছা, আমি হচ্ছে লিঙ্কটা, পরিবেশ রসায়ন সেকেন্ড এক্সাম, এটা লিঙ্কটা অলরেডি ওপেন আছে। এরপর প্রথম এক্সাম, তার লিঙ্কটাও আমি ওপেন করে দিলাম, ঠিক আছে? লাস্ট 3টা এক্সাম লিঙ্ক আমি ওপেন করে দিছি। তোমরা এখন যখন ইচ্ছা, যতবার ইচ্ছা, যতবার না, আমি হচ্ছে সেটিংগুলো অ্যাডজাস্ট করব, তোমরা এখন আবার এক্সাম দিতে পারবা, ঠিক আছে? আবার এক্সাম দিতে পারো। আমি হচ্ছে আনলিমিটেড দিয়ে দেই, আনলিমিটেড টাইমস। ওকে, একটা হয়ে গেছে। তোমাদের কোশ্চেনগুলো বলো। 79%, বেশ ভালো। আচল 80%, ফারিহা 91.25, ফাহাদ 96, গুড বয়। বায়োটিন বয় তাই না? ফাহাদ, তার অপর নাম হচ্ছে আসলে বায়োটিন। তাসফিম 94, শ্রাবন্তী 83। আচ্ছা, যারা 80% কম পাইছো তোমরা আমাকে বলো, ক্লাসের পড়া থেকে কি আসছে? 80 না, 90% কোশ্চেন ক্লাস থেকে আসছে। 90% পড়া ক্লাস থেকে আসছে, তারপরেও তোমরা পারতেছো না কেন? কারণটা বলো এখন। আমি আংশিক রেজাল্ট পাবলিশ করবো এখন, ঠিক আছে? আংশিক রেজাল্ট পাবলিশটা করিয়া ফেলি। পরিপাক শোষণ, আমি একটু রেজাল্টটা দেখি। পরিপাক শোষণ রেজাল্টটা দেখি একটু। ওকে, ফারিহা রাফা। এই তোমাদের ফারিহা মনে হয় দুইজন আছে। একজন ফারিহা রুল 40, আর একজন 42। দুইজনে একটা একজন মার্কও সেম পাইছিল, নামও সেম,
আমি কনফিউজ ছিলাম যে একই বান্দা কি এক্সাম দুইবার দিল নাকি। আচ্ছা, আমাদের এক্সামে হাইয়েস্ট উঠছে 98%। কে পাইছে 98% পরিপাক শোষণে? রোল 8। রোল 8 কে? রোল 8 রোল 008। সে হচ্ছে, হ্যাঁ, রোল 8 কই গেল? রোল 8, CS 151,008। উম্মে মুকাররামা, দেখছো? মেয়েটা ভালো অনেক, ক্লাসেও রেসপন্সিভ। একটু একটু ইয়া করলাম না, প্রশংসা করলাম না? 98%, অনেক ভালো, অনেক ভালো। এরপর 88% পাইছে হচ্ছে কোহিনূর, ও হচ্ছে ব্যাচের বাইরের। 91% পাইছে হচ্ছে রোল 40 ফারিহা। 98% তো পাইলো উম্মে মুকাররামা। 91% পাইছে রোল 12। রোল 12টা কি? রোল 12 হচ্ছে জিনি। জিনি সাবাস। রোল 12 পাইছে হচ্ছে 91। রোল 1 পাইছে 96%। রোল 1 কে? রোল 1 হচ্ছে আয়েশা। আয়েশা, তোমার ডাকনাম কি আয়েশাই? আচ্ছা, আমি কমেন্টে রেসপন্স পরে করতেছি। আয়েশা হচ্ছে 96%। রোল 20 হচ্ছে 81। রোল 20 কে? রোল 20 হচ্ছে জেমি, 81। আচ্ছা, এরপর এক্সাম দিছে মাত্র 26 জন। সাবাস। ও, কাল তো মনে হয় কারেন্ট ছিল না, তাই না? অনেকে এক্সাম দিতে পারে নাই। হ্যাঁ, বলছিল আমাকে। রোল 3 হচ্ছে 94%। রোল 3 কে? রোল 3 তাসমিম, ভালো মেয়ে, 80%। রোল 13, রোল 21 90। রোল 24 হচ্ছে 94। 24 হচ্ছে কে? 24 ফজিয়া, ও কনসিস্টেন্ট, বেশ ভালো। 90 হচ্ছে রোল 21। রোল 21 হচ্ছে, রোল 21 কে? 21 হচ্ছে রাফা, রাফা ফারিয়া, তাই না? রোল 13 হচ্ছে 80%। আচ্ছা, 80%-এ কম যারা পাইছো, ওদের দোষ কি আমি? কি বলো তোমরা, মানে কেন পারতেছো না, সমস্যাটা কি? যারা 3টা এক্সামেই খারাপ করছো রেজাল্ট, এবং অথবা এক্সাম মিস দিছো 2টা বা 2টার বেশি, তাদের মধ্যে কেউ যদি কালকে সেশনে পার্টিসিপেট না করো, আমি আগেই ওয়ান করতেছি, আমি গ্রুপেও টেক্সট দিছি, নোটিশ দিয়ে দিছি, যা করার আমি করব। ঠিক আছে? ভাইয়া, হরমোনের নাম আর কাজ কেমনে মনে রাখবো? খাতায় বারবার লিখো। আমি কোনো নেমোনিক দিব না, নেমোনিক হচ্ছে একটা ফালতু জিনিস, আমি এটা অ্যালাউ করি না, আমি প্রিফার করি না। তোমাদেরকে আমি নেমোনিক দিয়ে পড়তে মোটিভেট করব না। বারবার লিখো, ঠিক আছে? বারবার লিখে মনে রাখো, বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস বারবার। যে সিক্রেটিন তার কাজ কি? অগ্ন্যাশয়করণ বাড়ানো, পাকস্থলীর কমানো। এরপরে কি? সোমাটোস্ট্যাটিন সব কমাবে। এমনি পড়বা, মনে থাকবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবা, এবং কি, খাতায় লিখবা। যেগুলো মনে থাকে না, খাতায় লিখে ফেলবা। আচ্ছা, ওকে। তুবা, তুবা, আসসালামু আলাইকুম তুবা। তুমি মনে হয় একটু ইনঅ্যাক্টিভ ছিলা দু একটা ক্লাসে। তোমার নামটা খুব একটা আমি দেখি নাই, এক্সামেও খুব একটা নাম দেখতেছি না। তোমার কি অবস্থা, কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, তুমি একটা নক দিও, ঠিক আছে? তুবা, তুমি একটা নক দিবা। অনেক অনেক ভুল করো। পারা জিনিস, হ্যাঁ, পারা জিনিস ভুল করাটা খুবই কমন। পারা জিনিস তোমাদের, অনেকে যারা সেকেন্ড টাইবার এখানে আসতো, তোমরা চান্স মিস হওয়ার অনেক বড় একটা কারণ কি? পারা জিনিস ভুল করা। এটা আমারও হয়েছে, আমার 5টা ভুল হয়েছে, ঠিক আছে? আমার 5টা কোয়েশ্চেন খুব সহজ, আমি পারতাম, বাট ভুল করছি। এটা হবে, এটা হবেই স্বাভাবিক, কিন্তু তোমার কি থাকা লাগবে? এই পরিমাণটা যত কমানো, তুমি যতটুকু পারো সবগুলো এক্সাম হলে তুমি ঢাকা আসতে পারবা না। আমি বলছিলাম না যে একুরেসি টার্মটা আমি খুব বেশি হাইলাইট করি। একুরেসি, তুমি পারো অনেক বেশি, কিন্তু এক্সাম হলে প্যানিক করে বা কোনো কারণে মার্ক অনেক কম পাও বা ভুল দেখায় আসো। এটা সবারই হয়। বাট তোমার প্র্যাকটিস করার মাধ্যমে, যত বেশি প্র্যাকটিস করবা, তোমার তত বেশি একুরেসি বাড়বে। বুঝতে পারছি? টায়ালিন, ভাইয়া আমি হরমোনের নাম কাজ ভাই আসলে ভুল করি ভাইয়া, হোয়াটসঅ্যাপের ইনবক্স চেক করেন একটু। ওকে, চেক করবো। তোমরা, আমি তো বারবার অনেকগুলো, আমি একটু দেখাই আমার হোয়াটসঅ্যাপের কী অবস্থা থাকে, এই দেখো। হোয়াটসঅ্যাপের হচ্ছে এই যে এরকম অনেক মেসেজ থাকে, দেখছো? তো সবগুলা ক্রস চেক করি না, আমি গ্রুপটা রেগুলার চেক করি। তোমরা গ্রুপে যারা হচ্ছে আমাকে মেসেজ দিয়ে বলে ভাই চেক করেন, তখন আমি চেক করতে পারি, ঠিক আছে? তো গ্রুপে মেসেজ দিলে বেশি ভালো।
বা গ্রুপে আমাকে মেসেজ দিয়ে বলবা ভাই গ্রুপটা দেখেন, বুঝতে পারছো? কারণ ইনবক্সে অনেক মেসেজ আসছে আমার, হচ্ছে ব্যাচমেটদের মেসেজ, সব বাড়ির মেসেজ, এরপর তোমাদের মেসেজ, এরপর হচ্ছে অনেক কাজের মেসেজ আসছে, তো সবগুলা চেক করা সম্ভব হয় না ডেলি। তো তোমরা, এই জন্য গ্রুপ খুলছি আমি, গ্রুপ রেগুলার মিনিমাম অনেকবার চেক করি, ঠিক আছে? গ্রুপে যারা হচ্ছে টেক্সট দিয়ে বলে ভাই চেক করেন, আমি চেক করে ফেলি সাথে সাথে, ঠিক আছে? কোশ্চেনে যকৃত লেখা আমি পাকস্থলী পড়ে আনসার করে আসছিলাম। হ্যাঁ, এরকম করো। একটা চ্যাপ্টার শেষ করলে রিভাইজ দেওয়ার ক্ষেত্রে যদি একটা এক্সাম দিয়ে সেখানে যে ভুলগুলো করছি সেই টপিকগুলো যদি রিভাইজ দিই তাহলে সেটা কি ইফেক্টিভ? চ্যাপ্টার শেষ হলো রিভাইজ দেওয়ার ক্ষেত্রে যদি এক্সাম দিয়ে, তোমরা কে কে ভুলের খাতা বানাইছো বলো? একদম হাত দিয়ে ফাটাই ফেলবে এখন। আমি অলরেডি একবার বলে ফেলছি ভুলের খাতা বানাইতে। কে কে বানাইছো? আমি নাম ধরে বলি। শ্রাবন্তী বলো, মিম বলো, প্রদীপ পান্ডে, ফারিহা, স্বর্ণা, স্বর্ণা, এরপরে সুমি, রুল 42, নীলাঞ্জনা রায়, ফাউজিয়া, ফারিয়া রাফা, ফাহাদ হোসেন, স্বর্ণা, উর্মি। ভুলের খাতা কে কে বানাইছো? ভুলের খাতা বানাও নাই, একদম পিক নিজে হবে ভাই। এক্সামে যেগুলো ভুল করছো সেই টপিকটা তো আমি প্রশ্ন সলভ ক্লাসে একদম এলাবোরেটলি বলতেছি না। তুমি যদি নিজে বই থেকে পড়তে এত তেল না থাকে, কষ্ট বেশি লাগে, তুমি সলভ ক্লাসে আমি যে ব্যাখ্যাগুলো বলতেছি সেটা লিখে ফেলো, ঠিক আছে? বাট ভুলের খাতা মাস্ট 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 বানাবা। এবং তোমাদের প্রথম সাপ্তাহিক সেশনে আমি চেষ্টা করব একজন ভাইকে আনার, যদি পারি আর কি, ঠিক আছে? দেখো তোমাদের এরকম মানে ভিন্ন ভিন্ন মেন্টর আনলে বা হচ্ছে ভাইকে আনলে সেশনে তোমার নতুন আইডিয়া হবে যে ভুলের খাতা খুবই ভালো একটা, কি বলে, পদ্ধতি, ঠিক আছে? হ্যাঁ, সাবাস, সবাই মানে তাই না? আর সাজিয়া সুলতানা, রুবা, তোমাকে যদি আমি ক্লাসে প্রেজেন্ট পাই কিন্তু ডাইকা পাই না, এরকম হইলে কিন্তু নেক্সট টাইম খবর আছে। তোমার নেট সমস্যা, ক্লাস থেকে লিভ নেও, আমাকে মেসেজ দিয়ে বলো ভাই আমার নেট সমস্যা, আমি ক্লাস করতে পারবো না। এরকম অনেকেই বলছে, আমি কাউকে কিছুই বলি নাই, যাও সমস্যা নাই, রেকর্ড করে নিও। বাট ক্লাসে জয়েন দিয়ে জায়গায় ঘুমাইবা, পার্সেন্টেজ পেয়ে যাবা, এটা হবে না, ঠিক আছে? সাবাস, সবাই বানাইছো, সাবাস সাবাস। ঠিক আছে, তাহলে যাও একটু রেস্ট নাও। 1.5 ঘন্টা হয়ে গেছে, 10 মিনিট রেস্ট নাও। আমরা ঠিক 9টায় জিকে টপিক নিয়ে আসবো, ঠিক আছে? সেখানে পড়ার মতো কিছু নাই, আমি একটু তোমাকে বলে দিব যে এইগুলা পড়বা, নেক্সট উইকে এই টপিকগুলা পড়বা, কেমন? ফাহিম ভাইকে, ওকে। এখন ফাহিম ভাইকে আনলে হচ্ছে, আচ্ছা আনবো, সমস্যা নাই। আমি বলবো যে আসতে পারবে কিনা, ও তো ব্যস্ত মানুষ। আর বেশিরভাগ পোলাপান হচ্ছে আমাদের হলে ঘুমায় রাত 2টা 3টায়। তো এই টাইমে ঘুমাই আর সকাল 5টায় হচ্ছে ঘুম থেকে ওঠা, সবাই তো আমার মতো ভালো না, তাই না? সবাই তো আর আমার মতো না যে তোমাদের জন্য সকাল 5টায় ঘুম থেকে উঠবে, বুঝছো? সকাল 5টায় আর 10টায়, এই যে এখন 10টায় আর কি, এই 10 মিনিট পর, 10 মিনিট পর শুরু হবে জিকে ক্লাস। কিসের 9টায়, কি বলে? ক্লাস 10টায়। আমি 9টায় বলছি তাহলে ভুলে, স্লিপ অফ টাং। আমি চেষ্টা, ফাহিমকে আমি বলবো সমস্যা নাই যদি কাল সকাল 5টায় আসতে পারে বা 6টায় আসতে পারে, আর চেষ্টা করব। কিন্তু এরকম বান্দা খুব টাফ, বুঝছো? যে সকাল 5টায় ঘুম থেকে ওইটা সেশন করব। এডওয়ার্ড কলেজের কাউকে? এডওয়ার্ড কলেজে কে আছে? সিনিয়র আছে, সিনিয়র তো হলে আসতে পারবে না। আচ্ছা, এরপর প্রীতম ভাইয়া, হ্যাঁ প্রীতমকে আনতে পারি। প্রীতম, এখন তো প্রীতম ইয়া চলে গেছে, বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে। প্রীতমকে আনবো হচ্ছে ঈদের পর, কেমন? আমাদের এটা লাস্ট উইক, এই উইকটা শেষ করেই আমরা হচ্ছে ঈদের বন্ধ দিব একদিন। একদিন না, 2 দিন দিব। একদিন ঈদ কাটাবা, আরেকদিন মাংস খাবা, ঠিক আছে? ঈদের দিন বন্ধ, আর তার পরের দিন 2 দিন বন্ধ, অনেক বেশি। ঈদের দিনে ঘোরাফেরা করবা, আড্ডা দিবা, টাইম স্পেন্ড করবা, ঈদের পরের দিন জায়গায় মাংস খাবা, মাংস খায় ঘুমাবা, ঠিক আছে? এরপর 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 9টায় ক্লাস শুরু হবে আমাদের আবার। জুবাইর ভাইয়াকে, হ্যাঁ গুড পয়েন্ট, গুড পয়েন্ট। যেহেতু ব্যাচের বেশিরভাগ সেকেন্ড টাইমার, জুবাইরকে অবশ্যই আনবো, এটা মাস্ট, ঠিক আছে? জুবাইর একদিন থাকবে এখানে। আচ্ছা, হ্যাঁ রুমমেট মানে সুস্থ আছে মোটামুটি, ঠিক আছে, ভালো হয়েছে। তুরাব ভাই কাইনেন, তুরাব ভাই যে ব্যস্ত হলে আসে না, তুরাব ভাই অনেক ব্যস্ত। আচ্ছা, আমি চেষ্টা করব ফাহিম ভাইয়া, জুবাইর ভাইয়া, তুরাব ভাইয়া, প্রীতম ভাইয়া। তোমাদের সেশন তো মিনিমাম কয়টা হবে? যদি 8 মাস হয়, সপ্তাহে একটা করে হইলে 4 8 32, মানে 30টার মতো সেশন, সব ছুটি মুটি কাটায়া এই 25 30টা সেশন হবে। তো অনেক আনা যাবে, ঠিক আছে? মিসবা ভাই আসছে, মিসবাকে আমরা আরেকদিন আনবো, কারণ ও হচ্ছে ওদিন নিজ থেকে বলছে তোমাদের প্রশ্ন তুলতে পারেন নাই, ঠিক আছে?
আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে না ভাইয়া, আর একটু, যাও তোমরা, যাও, 10টায় ক্লাস। আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, জুবাইরকে আমি মাস্ট আনবো, ঠিক আছে? যেহেতু ব্যাচের বেশিরভাগ সেকেন্ড টাইমার, ওকে আনতেই হবে। জুবাইরকে আনবো, তারপর হচ্ছে আহ, ইয়া আছে না, ওই আহ, ছায়া আছে যে 33তম হয়েছিল এবার সেকেন্ড টাইম দিয়ে, ওকে একদিন আনার চেষ্টা করবো। সেকেন্ড টাইম ব্যাচের জন্য, সেকেন্ড টাইমের জন্য ও একদিন থাকতে পারবে আশা করি। ও আমাকে বলছিল নিচ থেকেই যে ভাই কাজ করতে চাই বা হচ্ছে থাকতে চাই একদিন। তো ওরে রাখতে পারি একদিন, ওরে রাখবো, সমস্যা নাই। এই সুমন, ছায়া খান, মারুয়া, ওকে রাখবো। ওকে একদিন আনবো, ঠিক আছে? ও হলে আসবে না, কিন্তু ও হচ্ছে যুক্ত হবে আর কি আমাদের ইয়াতে, সেশনে, জুমে যুক্ত হবে, তোমাদের কোশ্চেন আনসার দিবে। আর জুবাইর ভাইকে অবশ্যই আনবো। এই আবুকে, কি বেটা, ও যুক্ত হবে জুমে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, যাও, ক্লাস শুরু হবে একটু পর, ক্লাসে জয়েন দিও সবাই। টাটা। প্রীতম ভাইয়াকে আনবো, হিমাদ্রি ভাইয়াকে আনবো, ওরা আমার রুমমেট, ওরা তো অবশ্যই থাকবে, ঠিক আছে? ওদের তো যে কোনো সময় পাওয়া যাবে, আমি যদি কালকেও বলি, কাল এখন পাওয়া যাবে না, ঈদের পর যে কোনো সময় পাওয়া যাবে, ঠিক আছে? ওদেরকে আমি অবশ্যই আনবো, কারণ ওদেরকে আমার তেল দেওয়া লাগবে না যে ভাই আয় আয় আয়, তেল দেওয়া লাগবে না। ঘুমায় রইছে, থাবড়ায় তুলে নিয়ে আসবো, সমস্যা নাই। বুঝছো? ওকে, ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ। ক্লাসে যাতে কেউ অ্যাবসেন্ট না থাকো। জিকে ক্লাস আমি পড়া বুঝাই দিব, পড়া দিয়ে দিব, প্রথম উইকের পড়া দিয়ে দিব, সেগুলো কভার করবা, এক্সাম ডেট দিয়ে দিব, এক্সামের টপিক বলে দিব, বুঝাই দিব, ঠিক আছে? তো অবশ্যই 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 অবশ্যই। আহ, এই বেটা, আমি থাকি হলে, ঠিক আছে? আচ্ছা, ফাহিমকে আজকে দেখি, বলে দেখি ও সকাল 5টায় আসবে কিনা। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। আচ্ছা, 10টা না, 10টা 10-এ, ঠিক আছে? আমি খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে অনেক। 10টা 10 বা 20, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টায় যেগুলো বোঝার টপিক খুব কম, সিটমলটা বুঝাই দিব, মানচিত্র বুঝাই দিব, আর বাকিগুলো আমি গুছাই দিব, ঠিক আছে? যেগুলো পড়ে ফেলবা, পিডিএফ দিয়ে দিছি, এবং আমি হচ্ছে জুবাইর জেকে ওরা পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম, বাই বাই। সালাম দিও সবাই আমাকে। ওয়ালাইকুম আসসালাম, টাটা।